নেই, একদম পারফেক্ট সব কিছু। এবং আপনারা মাইক অন করতে পারছেন কিনা এটাও একটু জানাবেন। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা, বাহ, খুবই সুন্দর। হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। বাহ, তাহলে চলুন আমাদের যাওয়া যাক বিদ্রোহতে। ক্লিয়ার? এর আগে আমরা 7টা ক্লাস করেছি, আশা করছি সেই 7টা ক্লাস আপনারা মনোযোগ দিয়ে করে নিয়েছেন কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই। আজকে হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রির ক্লাস নাম্বার 8। চলুন শুরু করব। তো শুরু করার আগে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে সাবজেক্ট টিচিং ব্যাকগ্রাউন্ড, এটাকে ব্ল্যাক নিতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে মোড টিচিং। চলুন, আজকে 7 নাম্বার ক্লাস না? আজকে 7 নাম্বার ক্লাস। কেন একটা ক্লাস আপনাদের রেকর্ডেড দিইনি আমি? দেখেছেন ওটা প্লেলিস্টে? একটা ক্লাস রেকর্ডেড দিয়েছিলাম তো, ওই যে গভর্নর জেনারেলের পরবর্তী, হ্যাঁ গভর্নরের পরে দিয়েছিলাম তো একটা ক্লাস রেকর্ডেড। এবং আগের দিন আমি তো বলেওছি আর কি, আপনাদের বলিনি আগের দিন যে একটা ক্লাস আপনাদের রেকর্ডেড দেওয়া হবে, যদিও সেই জিনিসগুলো পরবর্তীকালে আবার আসবে, কোনো অসুবিধা নেই। তারপরও আপনাদের একটা ক্লাস রেকর্ডেড দিয়ে দিয়েছি যে এই জিনিসগুলোকে একটু দেখে রাখবেন, একটু পড়ে রাখবেন, তাহলে এই জিনিসটা বুঝতে আপনার ভীষণ সুবিধা হবে আর কি, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এটা তো আপনাদের বলাই হয়েছিল। চলুন তাহলে দেখতে দেখতে আমরা 8 নম্বর ক্লাসে পৌঁছে গেছি। এখনও পর্যন্ত যারা ক্লাস করেননি, মানে আগের 7টা ক্লাস, তাহলে আগের 7টা ক্লাস আপনাদের করে নিতে হচ্ছে। চলুন তাহলে আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে 1857 অর্থাৎ 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সেই মহাবিদ্রোহ। ভীষণ ইন্টারেস্টিং জায়গা, ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত করুন। আপনি গ্রুপ ডি থেকে, সি থেকে, আপার থেকে, বিসিএস থেকে যা দেবেন সব উদ্ধার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর ক্লাসটা হয়তো বা একটু লেন্দি হতে পারে, 8টা 50 বাজে, হয়তো বা 10টা বা 10টা 10 এরকমটা হলেও হতে পারে। আর যাদের ইংলিশ পেডাগজি রয়েছে, হিস্ট্রি নেই, তারা লেফট করে যেতে পারেন। হ্যাঁ, চলুন তাহলে আমরা যেটা জানবো আর কি সেটা হচ্ছে 1857 মহাবিদ্রোহ। 1857 এর মহাবিদ্রোহ, 1857 এর মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহের যে আগের যে সমস্ত ঘটনা সেগুলো একটু আপনাদের বলি আর কি। আমরা মডার্ন হিস্ট্রি কোন জায়গায় শুরু করেছিলাম? আমরা মডার্ন হিস্ট্রি শুরু করেছিলাম যে ইউরোপীয়রা আমাদের ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্য আসলো। ব্যবসা বাণিজ্য করতে এসে দেখলো যে বিশাল ব্যাপার আর কি, ভারতবর্ষের সোনা দানা গয়নাগাটি এর কোনো অভাব নেই আর কি। আর ভারতবর্ষের মানুষ সব বোকা আর কি, এরা সব একে অপরের সঙ্গে মারামারি করতে ব্যস্ত থাকে। তাহলে এমনটা করা যাক যে ভারতবর্ষটাকেই মানে আমরা ক্যাপচার করে ফেলি আর কি, এবং এখানে আমরা শাসন করতে থাকি। তো তারপর তারা কি করলো, ব্রিটিশ যে সমস্ত ইউরোপীয় যে সমস্ত কান্ট্রিগুলো এসেছিলো তাদেরকে অ্যাবলিশ করে দিল। স্বাধীন যে সমস্ত রাজ্যগুলো ছিল সেগুলোকেও অ্যাবলিশ করলো আর কি, একটা একটা করে। তো অ্যাবলিশ করার পর তারা তাদের মতো করে শাসন কার্য চালাতে শুরু করলো। এবার শাসন কার্য চালাতে গিয়ে এখানে ছবি একটা আপনারা দেখতেই পাচ্ছেন আর কি, এমন অত্যাচার তারা করেছে আর কি। সেই অত্যাচারের ফলস্বরূপ 1857 যে মহাবিদ্রোহ সেটা হচ্ছে আর কি। এবং আপনাদের গতদিন ক্লাসেই বলছিলাম যে ইংরেজরা অত্যাচার কেমন করেছে বলুন তো, ওই যে চিকেন আর কি, ঠিক আছে, যখন ওই চিকেন আপনি দোকানে কিনতে যান আর কি, তখন দেখবেন চিকেনগুলো যেভাবে থাকে আর কি খাঁচার মধ্যে, আমরাও কিন্তু সেইভাবেই ছিলাম আর কি ভারতবর্ষে। আর ওই যে চিকেন যিনি কিনতে এসেছিলেন তারা হচ্ছে ইংরেজ আর কি। সেই মুরগিগুলো, ঠিক আছে, কতই না মানে গালি গালাজ থেকে শুরু করে, ঠিক আছে, মানে সেই কাকুতি মিনতি করেছে, ঠিক আছে, আমাকে কেটো না, মেরো না। তারপরে আমরা কি শুনেছিলাম, ঠিক সেই চিকেনটাকে মেরে, সেই চিকেনটাকে কেটে, মানে মুরগিটাকে কেটে বাড়িতে নিয়ে এসে চিকেন বাটার লাগিয়ে খেয়েছিলাম আর কি। তো ওই ইংরেজরাও ঠিক সেটাই করেছিল ভারতবর্ষের মানুষদের সঙ্গে। তো কি কি সেই জিনিসগুলো করেছিল, সবার প্রথমে আমরা কারণ জানবো যে এই মহাবিদ্রোহের কারণটা কি। তাহলে সবার প্রথমে আমরা যেটা জানবো, এই যে মহাবিদ্রোহ হলো কেন হলো, এর নিশ্চয়ই কিছু কারণ থাকবে আর কি, তাই না? তো এর প্রথম যে কারণ হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ। তাহলে মহাবিদ্রোহের প্রথম যে কারণ সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম।
অর্থনৈতিক কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ ছিল সেটাকে আমরা বলছি ল্যান্ড রেভিনিউ সিস্টেম। ল্যান্ড রেভিনিউ সিস্টেমের মধ্যে আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে 1797 এই 1793, হ্যাঁ একদমই তাই, 1793 সালে লর্ড কর্নওয়ালিস নিয়ে এসেছিল। কি নিয়ে এসেছিল? লর্ড কর্নওয়ালিস নিয়ে এসেছিল চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, যেটাকে আমরা বাংলাতে কি বলছি, এই ইংরেজিতে কি বলছি? ইংরেজিতে আমরা বলছি পার্মানেন্ট সেটেলমেন্ট। পার্মানেন্ট সেটেলমেন্ট, ক্লিয়ার? তো এই পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত জিনিসটা কি, যেটা 1793-তে 1793 সালে লর্ড কর্নওয়ালিস নিয়ে আসলো, এটা হচ্ছে একটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম। ল্যান্ড রেভিনিউ সিস্টেম বলতে মনে করুন এখানে কোনো একটা ল্যান্ড রয়েছে আর কি, এখানে একটা ল্যান্ড রয়েছে, মানে ল্যান্ড মানে কি, ল্যান্ড মানে আপনারা জিওগ্রাফিতে পড়েছেন যে মনে করুন কোনো একটা জমি রয়েছে এবং এটা একটা কি চাষযোগ্য জমি, এখানে চাষ হয়ে থাকে আর কি, সেখানে আলু, ধান, গম, পেঁয়াজ, ভুট্টা যা হয় আর কি হয়ে থাকে আর কি। তো এখানে ব্রিটিশাররা বসে রয়েছে আর কি, ব্রিটিশরা বসে রয়েছে। তো এই ব্রিটিশাররা কী করলো, একজন জমিদারকে অ্যাপয়েন্টমেন্ট করলো আর কি, জমিদারকে অ্যাপয়েন্ট করলো, যে জমিদারকে বলা হচ্ছে যে বাবু তোমাকে দায়িত্ব দেওয়া হলো, কি দায়িত্ব দেওয়া হলো, এই যে এখানে যে ল্যান্ডটা রয়েছে এই ল্যান্ড থেকে তোমাকে রেভিনিউ কালেকশন করে আমাদেরকে নিয়ে এসে দিতে হবে। রেভিনিউ মানে টাকা পয়সা আর কি। এই ল্যান্ড থেকে যদি 10 টাকা ইনকাম হয় তার মধ্যে আর 9 টাকা তোমাকে নিয়ে আসতে হবে, 1 টাকা তুমি রাখবা আর 8 টাকা আমাদেরকে দিতে হবে আর কি, এরকম একটা সিস্টেম। তাহলে ব্রিটিশরা কী করলো, ব্রিটিশরা সেই সময়কার যারা ব্যবসাদার ছিল আর কি বা জমিদার যারা ছিল তাদেরকে মাঝে রাখলো আর কি, এবং তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো ওই যে পাশের বাড়ির ওই যে জমিটা আছে আর কি, বা পাশের বাড়ির ওই পাশের গ্রামে ওই যে জমিটা রয়েছে ওখান থেকে যদি 10 টাকা ইনকাম হয়, 10 টাকার মধ্যে 9 টাকা তুমি নিয়ে আসবা, তার মধ্যে 1 টাকা রাখবা আর 8 টাকা আমাকে দেবা আর কি। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা কি বলছি, এই সিস্টেমটাকে আমরা বলছি চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট। এবং এই চিরস্থায়ী বন্দোবস্তে বা পার্মানেন্ট সেটেলমেন্টে মাঝে দেখুন একজন জমিদার ছিল, সেই জন্য এই সিস্টেমটাকে আমরা জমিদারি সিস্টেমও বলতে পারি, জমিদারি সিস্টেমও বলতে পারি। এমনকি এখানে এমনও নিয়ম লাগু ছিল, কি নিয়ম লাগু ছিল, যে এই অমুক দিনে অমুক তারিখের সূর্যাস্তের মধ্যে যদি টাকাটা এনে দিতে পারো, মানে জমিদারকে বলা হয়েছে অমুক তারিখের মধ্যে অমুক দিনের মধ্যে সূর্য ডোবার আগে যদি টাকাটা এনে দিতে পারো তাহলে ভালো, আর যদি না এনে দিতে পারো তাহলে তোমার খবর আছে আর কি। খবর কে আছে সে আমি বুঝিয়ে দেবো আর কি। কে বলছে? ব্রিটিশ। কাকে বলছে? জমিদারকে। যা আপনারা জানেন কি আইন ছিল এটা? সূর্যাস্ত আইন, সানসেট ল। যে আইনটা হচ্ছে কি সূর্যাস্ত আইন, মানে হচ্ছে সানসেট ল, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা ছিল কি প্রথম কারণ অর্থনৈতিক কারণের মধ্যে, সেটা কি পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত। কে নিয়ে আসলো? নিয়ে আসলো হচ্ছে লর্ড কর্নওয়ালিস। আশা করি আপনাদের ক্লিয়ার। কোনো সমস্যা এখান থেকে আপনাদের? কোনো সমস্যা? মানে আমরা মহাবিদ্রোহের কারণগুলো পড়ছি, কী জন্য মহাবিদ্রোহটা হলো, এমনি এমনি তো আর হয়নি, নিশ্চয়ই কোনো কারণ ছিল। মানে ব্রিটিশরা এমন কাজ করেছে আর কি, ঠিক আছে, বিদ্রোহ না করে আর পারা যায়নি আর কি। ও সেই ব্যাপার। ক্লাস শেষ পর্যন্ত করুন, কিভাবে কি হলো না হলো, একদম ইন্টারেস্টিং জায়গা। সব একটা একটা করে আমাদের সব হবে আর কি। স্যার আরেকবার বলুন। আরেকবার যেটা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে যে ব্রিটিশরা একজন জমিদারকে নিয়োজিত করলো এবং সেই জমিদারকে দায়িত্ব দেওয়া হলো যে ওই যে জমিটা আছে বা ওই যে ল্যান্ডটা রয়েছে সেটা 100 বিঘা হতে পারে, 50 বিঘা হতে পারে, ওই ল্যান্ড থেকে রেভিনিউ কালেকশন করে আমাদেরকে এনে দাও। যদি সেখান থেকে 10 টাকা রেভিনিউ, মানে 10 টাকা যদি উঠে আসে আর কি, সেই ফসলটা যদি 10 টাকার হয়ে থাকে তার মধ্যে 9 টাকা তুমি নিয়ে আসো, 1 টাকা ওদেরকে দাও, ওরা খেয়ে করে বেঁচে থাকুক আর কি। 9 টাকা তুলে নিয়ে আসো, 9 টাকা তুলে নিয়ে আসার পর 1 টাকা তুমি রাখো আর 8 টাকা আমাদেরকে দাও। এই যে ব্যবস্থা, এটাই হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। ক্লিয়ার? এবং বলা হয়েছিল জমিদারকে যে তুমি যদি খামখেয়ালিপনা করো আর কি, ঠিক আছে, যে আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, পরশু দিচ্ছি, এরকম করলে তোমার খবর আছে। নির্দিষ্ট দিনের মধ্যে ওরা দিনও ঠিক করে দিত আর কি, যে নির্দিষ্ট দিনের মধ্যে সূর্য ডোবার আগে ওই রেভিনিউ কালেকশন করে আমাদেরকে এনে দিতে হবে। না দিতে পারলেও আমি আর কিছু বলছি না, সব খবর আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে আর কি। হ্যাঁ, তো এটা ছিল হচ্ছে কি চিরস্থায়ী বন্দোবস্ত। নেক্সট বন্দোবস্ত যেটা, সেটা হচ্ছে সূর্যাস্ত আইন। হচ্ছে ওই সূর্য ডোবার আগে আর কি ওই রেভিনিউটা কালেকশন করে ব্রিটিশদেরকে দিতে হতো, সেটাকে আমরা বলছি সানসেট ল।
1793 থেকেই শুরু হয়ে গেছিল তাহলে। হ্যাঁ 1793 সালে লর্ড কর্নওয়ালিস তো ছিল আর কি। আর লর্ড কর্নওয়ালিস সম্পর্কে দেখবেন ওই যে সব আছে আর কি ফর্দতে। আমি একটা সেই জন্য ক্লাস রেকর্ডেডও আপনাদের দিয়েছিলাম, আমি যতটা মনে করতে পারছি। যদিও জিনিসগুলো সব একটা একটা করে আসবে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বলুন স্যার সূর্যাস্ত আইনটা তাহলে কি বলবো যে 1763? 1763 মানে ওই রিলেটেডই আর কি, ওই 1793 ওই সময়কারই আর কি, ওই রিলেটেডই। যে সূর্য ডোবার আগে ওই রেভিনিউটা কালেকশন করে নিয়ে আসতে হবে, যা ইতিহাসে সূর্যাস্ত আইন নামে পরিচিত। নেক্সট যে ব্যবস্থা সেটা হচ্ছে কি রাওয়াতবাড়ি। নেক্সট যে ব্যবস্থা সেটা হচ্ছে রাওয়াতবাড়ি। রাওয়াত আচ্ছা বাংলা বানানটা কি ভুল লিখলাম একটু দেখুন তো। রাওয়াত ওয়ারি, ওয়ারি হবে সম্ভবত, রাওয়াত ওয়ারি। এরকমটা হবে নাকি, রাওয়াতওয়ারি। তো এটা হচ্ছে একটা ব্যবস্থা। এই ব্যবস্থাটা কী ছিল, রাওয়াতওয়ারি ব্যবস্থা। এটা হচ্ছে ওই যে একটু আগে আমরা পড়লাম আর কি, সেটা হচ্ছে কি পার্মানেন্ট সেটেলমেন্ট পড়লাম আর কি। এটাও সেই পার্মানেন্ট সেটেলমেন্টের মধ্যেই ছিল। আচ্ছা 1 মিনিট জাস্ট। আচ্ছা শোনা যাচ্ছে প্রত্যেকের? চলুন। আচ্ছা এর আগে একটা কথা আপনার বলা হয়নি, এই যে চিরস্থায়ী যে বন্দোবস্তটা এটা আমাদের কোন জায়গায় কার্যকর ছিল। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ম্যাপটা যদি দেখি, আমাদের ভারতবর্ষের যে বেঙ্গল যে পোর্শনটা ছিল আর কি, আর বেঙ্গল পোর্শন বলতে আজকে যে বর্তমানে রয়েছে আর কি, বর্তমানের যে ওয়েস্ট বেঙ্গল আর কি সেটা নয়, কিন্তু সেই সময়কার মানে এই 1857 বা 1793 সেই সময়কার আমাদের বেঙ্গল যদি পোর্শনটা যদি দেখি, কে কে ছিল, বাংলাদেশ ছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল, এদিকে বিহার ছিল, ঝাড়খণ্ড ছিল, উড়িষ্যা ছিল, এই যে জোনটা বাংলা বিহার উড়িষ্যা, বাংলা বিহার উড়িষ্যা বাংলাদেশ, মানে আমাদের ওই আগের মানে স্বাধীনতার আগের যে বেঙ্গল পোর্শনটা ছিল সেখানে দেখা গিয়েছিল এই চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট, ক্লিয়ার? নেক্সট যদি দেখি, নেক্সট আমরা কি বললাম, নেক্সট বললাম হচ্ছে রাওয়াতবাড়ি। রাওয়াতবাড়ি চলুন বানানটা এরকমটা হবে, রায়াতওয়ারি, রায়াতওয়ারি। এটা হচ্ছে একটা সিস্টেম। কি সিস্টেম? এটা হচ্ছে একটু আগে আমরা যে পার্মানেন্ট সেটেলমেন্ট পড়লাম আর কি, ঠিক একই রকম সিস্টেম। এবং এটাকে কে নিয়ে এসেছিল? রাওয়াতবাড়ি সিস্টেম। এটাকে নিয়ে এসেছিল স্যার টমাস মুনরো, সংক্ষেপে আপনারা মুনরো খেয়াল রাখুন, কেননা মুনরোর আগে কিন্তু স্যার লাগিয়েছিল তারা, ওরা অ্যাকচুয়ালি কিন্তু স্যার ছিল না। বা আগের দিন আমি যখন ওই গভর্নর জেনারেল ভাইসরয় যখন পড়াচ্ছিলাম বা আপনাদের রেকর্ডেড ক্লাস দিয়েছিলাম, সেখানে দেখবেন সবার আগে লর্ড কথা লেখা ছিল আর কি। লর্ড ওদের নাম নয়, ওরা নিজেকে নিজেরাই ভগবান মনে করতো আর কি, টাইটেল লাগিয়ে ফেলেছিল আর কি। কিন্তু টাইটেল লাগানোটা আমাদের বর্তমানে সংবিধান রয়েছে আর কি, সেই সংবিধানে ঠিক নয় বা উচিত নয়। যে আমার নাম মনে করুন শুভজিৎ আর কি, আমি ভারতরত্ন পেলাম, যে ভারতরত্ন শুভজিৎ হালদার লাগাই দিলাম আর কি, এরকমটা হবে না আর কি। কিন্তু ওরা তো শুনতো না, ওরা লাগিয়ে দিত আর কি। তো আমরাও চেষ্টা করব যে এই মুনরো, স্যার মুনরো তো স্যারটাকে না লাগানোর আর কি। বা যখন আমরা লর্ড রয়েছে, লর্ড কর্নওয়ালিস, ওই লর্ডটাকে না লাগানোর চেষ্টা করব, শুধু কর্নওয়ালিস বলে চালিয়ে দেবো, ক্লিয়ার? তো মুনরো আর কে ছিল? আমাদের যে আলেকজান্ডার রিড, তাহলে মুনরো এবং রিড এরা দুজন নিয়ে এসেছিল, মুনরো এবং রিড নিয়ে এসেছিল। কত সাল মনে আছে রাওয়াতবাড়ির যে সিস্টেমটা? 1820। 1820 নিয়ে আসছে স্যার এই মুনরো এবং চার্লস রিড, ক্যাপ্টেন আলেকজান্ডার রিড। এবং এটাও যদি দেখি ওই পার্মানেন্ট সেটেলমেন্টের মতনই, কিন্তু এটা ও সরি 1820
1820। একটু আগে আমরা দেখলাম পার্মানেন্ট সেটেলমেন্ট, এটাও ওই রকমই আর কি, পার্মানেন্ট সেটেলমেন্টের মতোই, কিন্তু এটা দেখা যায় আমাদের সাধারণত কোন জায়গায়, এই যে আমাদের যে বোম্বে জোন ছিল আর কি, বোম্বে মাদ্রাজ এই যে জোনটা ছিল, এই জোনে আমরা দেখতে পাচ্ছি বোম্বে মাদ্রাজ এই যে জোনটা ছিল, এই জোনে আমরা দেখতে পাচ্ছি যে এই রাউতওয়ারি সিস্টেম এটা চালু হচ্ছে। ক্লিয়ার? নেক্সট যদি দেখি রাউত, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, মানে ওই একই সিস্টেম, মানে ওই ল্যান্ডটাকে রেভিনিউ করছে, মানে ল্যান্ড থেকে রেভিনিউ কালেকশন করছে। ক্লিয়ার? নেক্সট যদি দেখি সেটা হচ্ছে কি মহলবাড়ি, এটাও আপনারা দেখেছেন, মহলবাড়ি সিস্টেমটা কি ছিল? মহলবাড়ি সিস্টেমটা ছিল, মনে করুন এখানে ব্রিটিশরা রয়েছে, এই ব্রিটিশরা একজন কি করতো, একজন প্রধান, যেন আমাদের গ্রাম প্রধান রয়েছে, একজন প্রধানকে নিয়োজিত করলো, এবং সেই প্রধানকে দায়িত্বটা দেওয়া হলো যে বাবু ওখানে যে ল্যান্ডটা রয়েছে সেই ল্যান্ড থেকে রেভিনিউ কালেকশন করে আমাদের কাছে নিয়ে আসো আর কি। আমরা চিরস্থায়ী বন্দোবস্তে কী পড়েছিলাম, সেখানে জমিদার ছিল কিন্তু এখানে প্রধান ছিল, সিস্টেম একই। কে নিয়ে আসলো এই মহলবাড়ি যে সিস্টেমটা, এটা নিয়ে আসলো হচ্ছে ম্যাকেঞ্জি। অনেক সময় ম্যাকেঞ্জি যদি অপশানে না থাকে তাহলে দেখবেন উইলিয়াম বেন্টিং অপশানে থাকবে আপনাদের, ঠিক আছে, উইলিয়াম বেন্টিং আপনাদের অপশানে থাকবে। তো আপনারা দেখুন এখানে আমরা টোটাল 3টা ব্যবস্থা পড়লাম, মানে ল্যান্ড রেভিনিউ সিস্টেম পড়লাম, একটা কি পড়লাম চিরস্থায়ী বন্দোবস্ত মানে হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, একটা আমরা পড়লাম হচ্ছে রাউতবাড়ি যেটা মুনরো এবং রিড নিয়ে আসছে 1820 সালে, এটাও একটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম, যেটা আমরা সাধারণত কোথায় দেখতে পাচ্ছি, বোম্বে মাদ্রাজ এই জোনে দেখতে পাচ্ছি। আর মহলবাড়ি যে সিস্টেমটা, এটা আমরা দেখতে পাবো এই পাঞ্জাব এবং উত্তর ভারত এই যে জোনটা ছিল এই জোনে মহলবাড়ি সিস্টেম। তাহলে 3টে জায়গায় 3টে সিস্টেম আমরা দেখলাম। বলুন এখান থেকে কারো যদি কোথাও কোনো রকম প্রশ্ন থাকে চটপট একটু জিজ্ঞাসা করে নিন। মহলবাড়িটা কোথায় বললেন? আমাদের যে পাঞ্জাব যে জোনটা রয়েছে, পাঞ্জাব এই ঠিক এই জায়গায়। স্যার এটা কত সাল? রাউতবাড়িটা একবার বলে দিন কোথায় এটা? রাউতবাড়ি তো বললাম ম্যাডাম, আমাদের যে বোম্বে জোন ছিল, বোম্বে মাদ্রাজ এই যে জোনটা, মানে দক্ষিণ ভারতে। চলুন প্রত্যেকটাকে আমি আরেকবার একটু স্পেসিফিকভাবে আমি বলে দিচ্ছি, এবং এখানে সালটাও বলে দিচ্ছি। সালটা কত ছিল রাউতবাড়ি সিস্টেমটার, এই মহলবাড়ি? 1822 আর 1833 দুটোই হয়েছে। চলুন এখানে আমি একটু জায়গাটাকে একটু স্পেসিফিক করে দিচ্ছি। তাহলে আমাদের যে বেঙ্গল জোনটা ছিল আর কি, বেঙ্গল বলতে আমাদের যে বাংলা বিহার উড়িষ্যা, এখানে যেটা আমরা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এই নিচের দিকে যদি দেখি, এখানে আমরা কি দেখতে পেয়েছিলাম, রাওয়াতওয়ারি, এবং এখানে কোন জায়গা, এটা বোম্বে মাদ্রাজ এই জোনে। আর এই দিকটাই উত্তর ভারত বা পাঞ্জাব যে জোনটা ছিল, এখানে আমরা দেখতে পেয়েছিলাম মহলবাড়ি। আচ্ছা জাস্ট 1 মিনিট। বলুন কারো যদি কোথাও কোনো প্রশ্ন থাকে চটপট এবার জিজ্ঞাসা করে ফেলুন। বলুন। বলছি এটা এই সাইডটাতে হচ্ছে, তো এটা বোম্বে মাদ্রাজ টোটালটাই হচ্ছে তাই তো? হ্যাঁ টোটালটা আর কি, এই যে টোটালটা আমি তো বললাম এই টোটালটাই আর কি। বা এখানে পাঞ্জাব বা মধ্য ভারত আপনারা বলতে পারেন, এই মাঝের যে অংশটা মধ্য ভারত, এই জোনটা। এটা কত সালে? 1793। এটা আমরা দেখলাম কত 1820-তে, এটা দেখলাম আমরা 1822-এ। এই ছিল 3টে ল্যান্ড রেভিনিউ সিস্টেম। এছাড়া আমাদের দেখলাম 1 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, সেগুলোও ছিল, কিন্তু সেটা ততটাও গুরুত্বপূর্ণ নয়। তো অর্থনৈতিক কারণের মধ্যে আমরা এটা বললাম। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কিছু রাজনৈতিক কারণ ছিল, মহাবিদ্রোহ হওয়ার জন্য কিছু রাজনৈতিক কারণ।
রাজনৈতিক কারণের মধ্যে আমরা কি বলতে পারি? রাজনৈতিক কারণের মধ্যে প্রথমে যেটা আমরা রাখতে পারি সেটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতি, যাকে আমরা বলছি কি ইংরেজিতে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সংক্ষেপে আমি এসে লিখে দিলাম সাবসিডিয়ারি অ্যালায়েন্স। কে নিয়ে এসেছিল অধীনতামূলক মিত্রতা নীতি? লর্ড বলুন। লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি তো ডালহৌসি কেন? লর্ড ওয়েলেসলি। ডালহৌসি সত্যবিলোপ নীতি ডালহৌসি। হ্যাঁ, তো লর্ড ওয়েলেসলি। আর এখানে আর একটা যেটা, সেটা হচ্ছে সত্যবিলোপ নীতি। সত্যবিলোপ নীতি, এটা কে নিয়ে আসছে সত্যবিলোপ নীতিটা? যেটাকে আমরা কি বলছি ইংরেজিতে বলি হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস। ডক্ট্রিন অফ ল্যাপস, ক্লিয়ার? সত্যবিলোপ নীতি যেটাকে নিয়ে আসছে কে বলুন? ডালহৌসি। কত সালে? 1848 সালে। তো দুটো জিনিস কি একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করি আর কি। অধীনতামূলক মিত্রতা নীতি তো আপনাদের বলা হয়েছে, এর আগেও আমি অনেকবার বলেছি। অধীনতামূলক মিত্রতা নীতি মানে হচ্ছে কি, যে সমস্ত স্বাধীন রাজ্যগুলো ছিল আর কি, আমি যেমন মনে করুন আমাদের এখানে আওয়াধ ছিল আর কি, আওয়াধ ছিল, যদিও ব্রিটিশরা ক্যাপচার করে আর কি, ব্রিটিশদের কথা শুনেই চলতো আর কি। তো অধীনতামূলক মিত্রতা নীতি হচ্ছে, নীতি মানে কি, তোমরা যে মানে সেখানে শাসন করছো আর কি, স্বাধীন যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তোমরা যেখানে শাসন করছো খুবই ভালো কথা, শাসন করো, কিন্তু তোমাদের যে ক্যাপিটাল রয়েছে, তোমাদের যে সদর দপ্তর রয়েছে, সেখানে আমাদের সেনাবাহিনী রাখতে হবে, এবং তাদের খাবার দাবার পোশাক পরিচ্ছদ যা কিছু দরকার সব তোমাদেরকেই দিতে হবে। আর কি করতে হবে? আর হচ্ছে তোমরা যদি কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে চুক্তিতে যাও, আমাদের পরামর্শ নিতে হবে, বা দেশীয় যদি কোনো রাজ্য থাকে তাদের সঙ্গে যদি কোনো ট্রিটি বা চুক্তিতে যেতে চাও, তাও আমাদের পরামর্শ নিতে হবে আর কি। তো এটা হচ্ছে কি অধীনতামূলক মিত্রতা নীতি, যা প্রথম গ্রহণ করে হায়দ্রাবাদ। সালটা আপনাকে বলুন কত সালে? 1798 সালে হায়দ্রাবাদ প্রথম গ্রহণ করে, তারপর পরপর গ্রহণ করেছিল, তা সেগুলো আপনাদের বলা হয়েছে। তো এটা হচ্ছিল কি এটা হচ্ছিল অধীনতামূলক মিত্রতা নীতি। নেক্সট হচ্ছে সত্যবিলোপ নীতি। বলুন ম্যাডাম। অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে? অধীনতামূলক মিত্রতা নীতি কত সালে মানে চালু করেছিল কত সালে? হ্যাঁ, 1798। এই 1798 তো গ্রহণ করেছিল 1798 তো গ্রহণ করেছিল হায়দ্রাবাদ। অধীনতা হয়েছিল 1798-তে। হ্যাঁ হয়েছিল মনে হয়, হ্যাঁ ওটাই হয়েছিল 1798, মানে যে বছরই হয় আমি গ্রহণ করেছিল হায়দ্রাবাদে। একদম 1798 হবে ওটা। নেক্সট হচ্ছে কি সত্যবিলোপ নীতি, যেটাকে আমরা কি বলছি ডক্ট্রিন অফ ল্যাপস বলছি। সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। তাই সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস জিনিসটা কি জানা আছে কারোর? কেউ একজন? কোনো রাজার পুত্র সন্তান না থাকলে সরাসরি সেই সাম্রাজ্যটা ব্রিটিশদের হাতে চলে যাবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার একটা, যেখানে ওই যে রানী লক্ষ্মীবাই লড়াইটা করেছিল আর কি, তাই না? তার যে স্বামী ছিল, বিয়ে হয়ে যাওয়ার পর তার স্বামী তো মারা যায় আর কি, 2 বছরের মধ্যে, তার ছেলে হয়নি আর কি। সেগুলো আমরা পড়বো আর কি সব একটা একটা করে। তো সত্যবিলোপ নীতির মূল কথা হচ্ছে যে তোমার রাজ্য তুমি পরিচালনা করছো, খুবই ভালো কথা, কিন্তু তোমাদের যদি কোনো বংশধর না থাকে, তাহলে তুমি কোনো পুত্র দত্তক নিতে পারবে না। পুত্র দত্তক নিলে কি হবে? সেই যে রাজ্যটা স্বাভাবিকভাবে সেই পুত্র শাসন করতে শুরু করবে আর কি। আর ইংরেজেরা তো এটা একদমই পছন্দ করতো না, যে হ্যাঁ এরকম ব্যাপার। তো ওরা এই সত্যবিলোপ নীতি চালু করে, যে তোমাদের যদি বংশধর না থাকে তাহলে স্বাভাবিকভাবেই কী হবে, স্বাভাবিকভাবেই তোমার যে রাজ্যটা রয়েছে সেটা ব্রিটিশদের কাছে চলে আসবে। এটা হচ্ছে কি সত্যবিলোপ নীতি।
এগুলো এই দুটো ছিল হচ্ছে রাজনৈতিক কারণ। তাহলে এর আগে আমরা কি দেখলাম, কিছু অর্থনৈতিক কারণ দেখলাম, তার মধ্যে ল্যান্ড রেভিনিউ সিস্টেমের মধ্যে পার্মানেন্ট সেটেলমেন্ট, মহলবাড়ি ব্যবস্থা, রায়তবাড়ি ব্যবস্থা, আর রাজনৈতিক কারণের মধ্যে অধীনতামূলক মিত্রতা নীতি, সত্যবিলোপ নীতি, যেগুলো আপনাদের পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় সেগুলো এখানে যোগ করা হচ্ছে। আরও তো প্রচুর কারণ ছিল আর কি। নেক্সট আমরা দেখব হচ্ছে কিছু সামাজিক কারণ ছিল, কিছু সামাজিক কারণ। নেক্সট আমরা দেখব হচ্ছে কিছু সামাজিক কারণ, এবং এই সামাজিক কারণগুলো কিন্তু ভালো আর কি, সামাজিক কারণগুলো বেশ ভালোই ছিল, কিন্তু ওই সব মানে খারাপ করে যদি একটা ভালো কাজ করেন দেখবেন ওই ভালো কাজ কারণ মনে থাকবে না। এমনিতেই তো পৃথিবীতে যদি সব ভালো করেন একটা যদি খারাপ করেন আর কি, ওই খারাপটাই মনে থাকে আর কি, এটা আপনারা দেখবেন। আর ওরা সব খারাপ করেছে, দুটো ভালো করেছে, তাহলে বা মনে থাকবে, থোড়ি মনে থাকবে, বা মনে থাকবে না। তাই সামাজিক কারণের মধ্যে যদি দেখেন আর কি, কিছু ছিল হচ্ছে সতীদাহ প্রথা রদ, সতীদাহ প্রথা রদ, মানে একটা চলে আসছে মনে করুন, বলুন লেখা বোঝা যাচ্ছে না? বড় করে লিখবেন। ও আচ্ছা আচ্ছা, লেখাগুলো একটু বড় করে লিখব, ঠিক আছে চলুন। তো সামাজিক কারণের মধ্যে হচ্ছে সতীদাহ প্রথা রদ, সতীদাহ প্রথা রদ। মানে একটা নিয়ম চলে আসছে আর কি সমাজে, যে ওই যে কি ছিল এই ব্যবস্থা, যে একজন 12 বছরের মেয়ের সঙ্গে বিয়ে হবে একজন বুড়োর সঙ্গে। গল্প তো শুনেছেন এগুলো। তো পরে কি হতো, ওই বুড়ো যখন মারা যেত আর কি, ঠিক আছে, আর তখন তো 400-500 বিয়ে কোনো ব্যাপারই না আর কি, নর্মাল ব্যাপার। এখনকার মতো পরিস্থিতিতে নয়, এখন তো একটাই হয়েছে না আর কি, খুব কঠিন। তো সেই সময় তো হতো আর কি 400-500 বিয়ে। তো তখন কি করা হতো, ওই যে বুড়ো বর মারা যেত তার সঙ্গে ওই মেয়েকে ধরে দাও, পুড়িয়ে দাও, এবং তার কান্নার আওয়াজ যাতে শোনা না যায় আর কি। তার কান্নার আওয়াজ, মানে পুড়িয়ে দিলে তো কাঁদবে সে, এমনিতে ছোটো বাচ্চা কাঁদবে না, তো কান্নার আওয়াজ যাতে শোনা না যায় তার জন্য ঢাকঢোল নিয়ে এসে ডিজে বাজাও আর কি। তো এই যে ব্যবস্থাটা ছিল আর কি, এই ব্যবস্থাটাকে অ্যাবলিশ করেছিল, কারা করেছিল? ব্রিটিশরাই করেছিল। বলুন কে করেছিল এটাকে অ্যাবলিশ, সতীদাহ প্রথা? বেন্টিং। উইলিয়াম বেন্টিং। 19 কত 1920 হ্যাঁ, রাজা রামমোহন রায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। হ্যাঁ আমি বলে দিই, ঠিক আছে, সতীদাহ প্রথা, ঠিক আছে, উইলিয়াম বেন্টিং এটাকে অ্যাবলিশ করেছিল, কার সহায়তায়? সেটা হচ্ছে রাজা রামমোহন রায় 1829 সালে। রাজা রামমোহন রায়ের সহায়তায়। ক্লিয়ার? সতীদাহ প্রথা ছিল, আর কি ছিল? আর হচ্ছে ওই যে বিধবা পুনর্বিবাহ চালু করেছিল আর কি, বিধবা পুনর্বিবাহ চালু হচ্ছে, মনে ওদের সমাজে নিয়ম চলে আসছে আর কি, মনে করুন সমাজে কোনো একটা নিয়ম কানুন চলে আসছে আর কি, সেই নিয়ম ওরা বাধা দিয়েছে আর কি, যদিও ভালো ছিল আর কি, কিন্তু ভালো তো ওরা থোড়ি বুঝেনি। তো বিধবা পুনর্বিবাহ যে ব্যাপারটা, এটাকেও তারা চালু করে আর কি, বিধবাদের আবার পুনর্বিবাহ দিতে হবে আর কি। বলুন কে চালু করলো বিধবা পুনর্বিবাহ? লর্ড। দেখুন এখানে দুটোই থাকতে হবে, মানে দুজনের সময় হবে এখানে, লর্ড ক্যানিংও থাকতে পারে, লর্ড ডালহৌসি থাকতে পারে, বোথ আর কারেক্ট। ডালহৌসি, দুজনে দুই রকম বলবেন, ঠিক আছে। লর্ড ক্যানিংও বললাম, ডালহৌসিও বললাম, ঠিক আছে। এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেখানে সহায়তা করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সালটা বলুন কত? 1856, ঠিক আছে, 1856। নেক্সট বিধবা পুনর্বিবাহ গেল। নেক্সট হচ্ছে বাল্যবিবাহ তারা অ্যাবলিশ করছে। বাল্যবিবাহ, যে বিবাহ করা যাবে না, মানে বাল্যবিবাহ হতে দেওয়া যাবে না, সেটা হচ্ছে কত? 1929 সালে। সেই সময় আমাদের গভর্নর জেনারেল কে ছিল? লর্ড আরউইন। এবং এই সময়ই ওই বয়সটাকে চালু করা হয়, যে মেয়েদের জন্য কত? মেয়েদের জন্য, ফিমেলদের জন্য 18, তাই তো? আর যদি মেল হয় তাহলে সেটা হচ্ছে 21, যে নিচে বিয়ে দেওয়া যাবে না আর কি, এটা চালু করা হয়। নেক্সট যদি দেখি, সমাজে আরও কিছু নিয়ম চলছিল আর কি, তার মধ্যে হচ্ছে ওই যে নরবলির একটা ব্যাপার ছিল আর কি, নরবলি। এর আগের দিন তো সম্ভবত বলছিলাম আর কি, ওই যে ব্রিজ বানালে নাকি দিতে হয় আর কি,
জানি না, ছোটোবেলায় তো মা খুব বলতো আর কি, ঠিক আছে। আর রাত্রি মানে ছোটোবেলায় এখনও মনে পড়ে আর কি, যে দুপুরের দিকে আর কি, ঠিক আছে, ঘুম পাড়িয়ে দিয়ে মা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে পালিয়ে যেত আর কি, মানে দরজা লাগিয়ে দিয়ে কাজ করতো আর কি, বাইরে রান্না করতো আর কি, গ্রামাঞ্চলে বাড়ি তো। তো আমি থাকতাম না, ছোটো থেকেই খুব চঞ্চল, বাড়িতে খুব কম সময়ই থাকি আর কি, বা এখনও বাড়ি গেলেও বাড়িতে থাকি না, এখানে সেখানে থাকি আর কি। তো ওই যাতে বেরিয়ে না যেতে পারি দুপুরবেলায় না ঘুমিয়ে, তার জন্য দরজা লাগিয়ে দিত আর কি। আর এই গল্পটা বলতো আর কি, যে ব্রিজের তলায় ওই যে ব্রিজ আছে, ওই ব্রিজের 3 জনকে দিয়েছে, ঠিক আছে, 3 জন আছে, ঠিক আছে, তাহলে চতুর্থটা কী হবে, বউ তুমি হবা, তাহলে যাওয়া যাবে না। তো এরকম ব্যাপার ছিল আর কি। এখন হয়তো ভাই, ঠিক আছে, ছাগল ইত্যাদি ইত্যাদি দেওয়া হয় আর কি। তো এই যে ব্যাপারগুলো ছিল আর কি, তো এগুলোকে তারা কি করেছিল, অ্যাবলিশ করেছিল, কোনোটা চালু করেছিল, আমরাও শুনেছি। হ্যাঁ, খুবই ভালো কথা। তো এগুলো ভালোই ছিল আর কি সমাজের জন্য। তো তখনকার সময়ে একটা নিয়ম চলে আসছে আর কি, সেখানে ইংরেজরা বাধা দিচ্ছে না, মানে মনে করুন স্বাভাবিকভাবেই সব মানুষ না হলেও কিছু মানুষ তো ক্ষিপ্ত হবেই, কেননা কিছু মানুষ তো থাকেই মানে ভালো কাজে বাধা দেওয়ার জন্য। সেটা এখনও আপনারা দেখবেন আর কি, ভালো কাজ করতে গেলেই বাধা আসবেই। সেদিনকে ফেসবুকে একটা দেখলাম আর কি, যে আমি এতদিন ধরে মদ বিক্রি করলাম, কেউ তোরা কোনো দিন বাধা দিলি না, আমি যেদিনই হাসপাতালটা খুললাম সেদিনই বাধা দিতে চলে আসলো সব, ঠিক আছে। ভালো কাজে দেখবেন বাধা ঠিক চলে আসে, মদ বিক্রি গাঁজা বিক্রি যখন করছিল তখন কেউ বাধা দেয়নি ওকে। ফেসবুকে মাঝে মধ্যে আসে তো পোস্টগুলো, ওই একটা দিয়ে দিলাম আর কি। তো এই একটা ব্যাপার ছিল সামাজিক কারণ। সামাজিক কারণের মধ্যে আর কি কারণ ছিল, চলুন আর কি কারণ ছিল, এবার ছিল কিছু তৎকালীন কারণ। তৎকালীন এই তৎকালীন কারণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা, সেটা হচ্ছে এনফিল্ড রাইফেলের ঘটনা। শুনেছেন নিশ্চয়ই আর কি, এনফিল্ড রাইফেলের ঘটনা। মানে সেই সময় যেহেতু ব্রিটিশরাই তো শাসন করতো, এবং ব্রিটিশদের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর যে জোনটা ছিল বা তাদের যে ইনফেন্ট্রিটা ছিল আর কি, রেজিমেন্টটা ছিল, সেখানে বেশিরভাগ সৈনিক তো ভারতীয়ই ছিল। তো সেখানে যে বন্দুকটা ব্যবহার করা হতো, সেই বন্দুকটার নাম হচ্ছে বেসফিল্ড। সেখানে যে বন্দুকটা ব্যবহার করা হতো, সেই বন্দুকটার নাম কি, সেই বন্দুকটার নাম হচ্ছে বেসফিল্ড। ক্লিয়ার? বেসফিল্ড বন্দুকটা যদি দেখেন, মনে করুন এরকম একটা বন্দুক রয়েছে, আমি পুরোটা বলতে পারছি না, মানে আমি নলটা শুধু দেখাচ্ছি আর কি, এটা মনে করুন সেই বন্দুকটা আর কি, বন্দুকের নলটা। এবং এই বন্দুকের মধ্যে সবার প্রথমে কি করতো, সবার প্রথমে এই বন্দুকের মধ্যে বারুদ ঢোকানো হতো। বারুদ ঢোকানো হতো, এবং বারুদ ঢোকানোর পর এটাকে একটা লাঠি দিয়ে মনে করুন একদম এইভাবে মানে একদম কি একটা উদাহরণ দিই, ঠিক আছে, যেমন হামুল দিস্তা শুনেছেন কেউ? হামুল দিস্তা দেখবেন ওই যে আদা রসুন পেস্ট করার জন্য, ঠিক আছে, ঠিক ওইরকমভাবে একদম আদা রসুন দিয়ে, ঠিক আছে, এরকম একটা বাটির মতো ছিল না, আর এখানে একটা লোহার মতো কি একটা ছিল আর কি, ঠিক আছে, দিয়ে ধরে দাও আর কি। ঠিক এরকমভাবে সেখানে বারুদটা সেই বন্দুকের নলের মধ্যে রাখা হতো। রাখার পর তারপরে সেখানে একটা গুলি রাখা হতো, তারপরে সেখানে একটা গুলি দেওয়া হতো, এবং তারপর এখান থেকে ট্রিগার চাপা হতো আর কি। ট্রিগার চাপানো হলে কি হতো, এই যে বারুদের মধ্যে আগুন ধরতো, আর বারুদটা তখন ব্লাস্ট করতো, এই বারুদটা ব্লাস্ট করে তখন গুলিটা সামনের দিকে ছুটতো আর কি। তো এই ব্যবস্থাটা ছিল বেসফিল্ড। তো এই বেসফিল্ড ব্যবস্থাটা চলতে চলতে সেই সময় তারা কি করলো, সেই সময় বললো যে এই বেসফিল্ডে আর কাজ হয়েছে না গো, তাহলে একটু চেঞ্জেস নিয়ে আসা যাক আর কি। তাহলে কি চেঞ্জেস নিয়ে আসতে হবে, তাহলে বেসফিল্ডটাকে হটিয়ে দাও, দিয়ে নিয়ে আসা হচ্ছে এনফিল্ড। এনফিল্ড মানে বন্দুকের কথা বলছি এখানে আমি। নিয়ে আসো কি, এনফিল্ড রাইফেল নিয়ে আসো, এবং এই এনফিল্ড রাইফেলের যে গুলি আর কি, সেই গুলির সামনে মনে করুন এখানেই বারুদ থাকবে, আর এই সামনে গুলি থাকবে। এবং এই বেসফিল্ডের চেয়ে এনফিল্ড রাইফেলের যে ক্ষমতা আর কি, মানে যাওয়ার ক্ষমতা, গুলির যে গতিবেগ, সেটা অনেকটা বেশি ছিল। তো ইংরেজরা দেখলো যে এরকম ব্যাপার, তো এই বেসফিল্ডটাকে ক্যান্সেল করো, নিয়ে আসো কি, এনফিল্ড রাইফেল নিয়ে আসো আর কি। AK-40, মানে সেই সময় তো AK-47 অতটাও ছিল না, এখন AK-47 তো ছিল আর কি, তো তখন EI অনেক বেশি আর কি। এনফিল্ড রাইফেল, তো এরকমটা নিয়ে আসো আর কি। এবং এর যে কভার যেটা রয়েছে আর কি, ঠিক আছে, এই কভারে এবার এখানে তো বারুদ রয়েছে আর কি, বারুদ থাকবে না, এবার বারুদের যদি ঝড় বৃষ্টি, ঠিক আছে, আরও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জন্য সেই বারুদ নষ্ট হয়ে যাবে,
বা আপনারা যদি দেশলাইকে যদি দেখেন, দেশলাইকে যদি বাইরে ফেলে দিয়ে আসেন, তাহলে দেশলাইটা যদি 2 সপ্তাহ পর যদি কুড়িয়ে নিয়ে আসেন, দেশলাই দেখবেন বারুদের মধ্যে ছাতা পড়ে যাবে, ওই দেশলাই আর জ্বলবে, ওই দেশলাই আর জ্বলবে না। তো তখন কি করা হলো যে এর উপরে একটা কিছু একটা দিতে হবে আর কি, একটা কাভার দিতে হবে আর কি, যাতে বারুদটা যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য একটা কাভার দিতে হবে। তখন সেই কাভারের জন্য ওরা যেটা করলো আর কি, সেখানে তারা চর্বি মেশাতে শুরু করলো আর কি, ঠিক আছে, চর্বি। এবং চর্বি কিসের চর্বি আপনারা জানেন, সেই চর্বি হচ্ছে একটা হচ্ছে শূকর, ঠিক আছে। এবার শূকরের চর্বি যদি দেখেন আর কি, শূকরের চর্বি তো মোটা আর কি, প্রচুর মোটা চর্বি আর কি। এবার ওইটুকু চর্বিতে তো অতগুলো গুলি তৈরি করা সম্ভব নয়। তখন তারা দেখলো তাহলে শূকরের চর্বি না, শূকরের চর্বির সঙ্গে মানে যাতে কোয়ান্টিটিটা আর একটু বাড়ানো যায় আর কি, কোয়ান্টিটিটা আর একটু বাড়ানো যায়, তো তার জন্য তারা যেটা করলো সেটা হচ্ছে গরুর চর্বিও মেশাতে শুরু করলো আর কি। শূকরের সঙ্গে কিসের চর্বি, শূকরের সঙ্গে গরুর চর্বিও মেশাতে শুরু করলো, যাতে কোয়ান্টিটিটা বাড়ে। কোয়ান্টিটিটা বাড়লে কি হবে, ওই গুলি বেশি তৈরি করা যাবে আর কি। এবং এই যে খবর, ঠিক আছে, শূকরের চর্বি আর গরুর চর্বি, এই যে খবর, এটা কিন্তু ফাঁস হয়ে গেল আর কি। কীভাবে ফাঁস হলো সব বলবো আমরা। এবং সেই সেনাবাহিনী যারা ছিল আর কি সেই সময়, সেখানে মুসলিম সেনাবাহিনীও ছিল, হিন্দু সেনাবাহিনীও ছিল। এবং আপনারা প্রত্যেকে জানেন যে শূকর তো মুসলমানদের জন্য একদমই নিষিদ্ধ আর কি। দেখবেন যদি নামাজ পড়তে যান আর কি, ঠিক আছে, নামাজ পড়তে পড়তে যদি শূকর যদি ছুঁয়েও ফেলেন আর কি, দেখবেন আপনাদের নামাজ পড়া হয় না আর কি। আমি যতদূর জানি আর কি, নামাজ পড়া হয় না। আপনাকে সেই ভালো করে স্নান টান করে, ঠিক আছে, আবার পবিত্র হয়ে তারপর আপনাকে নামাজ পড়তে যেতে হয়। শূকর আপনাদের জন্য নিষিদ্ধ ছিল। আর গরু যদি দেখেন আর কি, গরু হচ্ছে হিন্দুদের জন্য সেই মাতা সমতুল্য আর কি, ঠিক আছে, মাতা সমতুল্য। দেখবেন গরু যখন মারা যায়, মানে আমাদের ওখানে একবার মারা গেছিলো, সেই 5 গ্রামের নাকি ভিক্ষা লাগে আর কি, 5 গ্রামের ভিক্ষা করে নিয়ে এসে তারপর সেই গরুর যে যা কার্য আর কি সেগুলোকে করতে হয় আর কি। তো আমরা তো পুজো করি আর কি, ঠিক আছে, যে মাতা আর কি, এরকম ব্যাপার। তো এবার এই খবর জানাজানি হয়ে গেল, যে কিভাবে জানাজানি হলো, মানে ওরা যে জায়গায় মানে ফ্যাক্টরিতে যেখানে ওই যে গরুর চর্বি শূকরের চর্বি দেখছে এক জায়গায় মানে মিক্সিং করছে আর কি, ঠিক আছে, সেই মিক্সিং জানাজানি হয়ে গেল, সবার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়লো যে এরকম ব্যাপার, যে ওই যে এনফিল্ড রাইফেল যে গুলি রয়েছে আর কি, সেই গুলির যে কাভার, সেই কাভারে মেশানো হয়েছে শূকর এবং গরুর চর্বি। এবং এটা শোনার পর মানে বুঝতেই পারছেন আর কি, ঠিক আছে, বা এখনও আর কি, ঠিক আছে, আপনারা যারা হিন্দু, ঠিক আছে, মনে করুন আপনাকে আমি একটা বিস্কুট দিলাম আর কি, ঠিক আছে, বা আপনাকে একটা কেক দিলাম, পরে জানতে পারলেন তার মধ্যে গরুর চর্বি মেশানো আছে আর কি। আপনি যদি হিন্দু হন তাহলে আপনি শুনবেন, তাকে ধরে ওইখানে দিবেন আর কি। আপনি যদি মুসলমান হন, মনে করুন আপনাকে বিস্কুট দিলাম আর কি, পরে জানতে পারলেন সেখানে শূকরের চর্বি এই মেশানো আছে আর কি, হ্যাঁ, বলে কি এই ধর বাবু ধর, ঠিক আছে, মানে একদম সেই লেভেলে রেগে যাবেন আর কি, সে যে প্লেয়ারই হোক আর কি, স্বাভাবিকভাবেই। তো সেই সময় মনে করুন একদম টান উত্তেজনা পড়ে গেল আর কি। একদম সেই লেভেলে উত্তেজনা যে এরকম ব্যাপার, এরকম জিনিস হয়েছে। এবং সেখানে কে দেখলো, যে আমাদের মঙ্গল পাণ্ডে ছিল আর কি, মঙ্গল পাণ্ডে, ঠিক আছে, কে ছিল, মঙ্গল পাণ্ডে ছিল। এবং মঙ্গল পাণ্ডে যখন দেখলো যে এরকম ব্যাপার সব মানে ছড়িয়ে গেছে ব্যাপারটা, এবং সে গিয়ে দেখছে যে হ্যাঁ সেই শূকর এবং গরুর চর্বি সেখানে মেশানো আছে। সে গেল কোথায়, সে গেল সেই ব্রিটিশদের যে সেনাবাহিনী ছিল আর কি যে জায়গায়, সেখানে গেল। সেখানে যাওয়ার পর দেখছে যে হ্যাঁ এরকমই ব্যাপার। তো সেখানে ব্রিটিশদের 2জন সেনাবাহিনীকে, মানে 2জন যারা ছিল আর কি, ব্রিটিশদের নামগুলো কি মনে আছে কারোর, কাকে মেরেছিল? ব্রিটিশদের 2জনকে ধারাক্সা, ঠিক আছে, মানে এই মঙ্গল পাণ্ডে কি ছিল সেই সময়, একজন সেনা ছিল আর কি, ভারতীয় সেনা ছিল, এবং হচ্ছে 34 নম্বর রেজিমেন্ট, মানে 34 নম্বর যে নেটিভ ইনফ্যান্ট্রি, 34 নম্বর যে নেটিভ ইনফ্যান্ট্রি, তার একজন সেনা ছিল হচ্ছে মঙ্গল পাণ্ডে। এবং মঙ্গল পাণ্ডে যখন জানতে পারলো যে এরকম ব্যাপার, তোমরা ইয়াই করছো আর কি, ঠিক আছে, ব্রিটিশ বলছি না ইয়া করেনি, তো তুমি কোথেকে জানতে পারলা, ঠিক আছে, ওই যে ওখান থেকে জানতে পেরেছি, ঠিক আছে। তখন ব্রিটিশ বলছে হ্যাঁ জানতে পেরেছে। তো ওই ধারাক্সে ওখানেই 2জনকে শুয়ে দেয় আর কি। তো শুয়ে দেওয়ার পর কী হলো, স্বাভাবিকভাবেই তখন ইংরেজরা ডাক পাঠালো আর কি, ঠিক আছে, যে মঙ্গল পাণ্ডে 2জন ব্রিটিশদের যে প্রধান ছিল আর কি তাকে মেরে ফেলেছে। তো মঙ্গল পাণ্ডেকে স্বাভাবিকভাবেই তখন ফাঁসি দিয়ে দেওয়া হয়।
মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে, কবে ফাঁসি দেওয়া হয়? ফাঁসি দেওয়া হয় হচ্ছে আমাদের 8ই এপ্রিল এই সালে 1857-এ। 1857 সালের 8 এপ্রিল মঙ্গল পাণ্ডেকে সেই সবার যে সেনা, যত সেনা ছিল আর কি, সবার সেনার সামনেই তাকে ফাঁসি দেওয়া হয়। কোথায় সেটা? এটা হচ্ছে আমাদের ওই ব্যারাকপুরে ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে, এবং সেখানে আরও একটা মানে টেকনিক ব্রিটিশরা খাটিয়েছিল। এই ব্যারাকপুরে সেই সময়ে যত সেনাবাহিনী ছিল আর কি, তাদেরকে সব পাঠিয়ে দেওয়া হয় হচ্ছে আসামে, যাতে ওই মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হচ্ছে এটা দেখে তারা যাতে কোনো রকম কোনো বিদ্রোহ না করতে পারে আর কি। মানে সেই সময় যারা ছিল আর কি ব্যারাকপুরে, তাদেরকে সব পাঠিয়ে দেওয়া হয় আসামে, আর আসামে যারা ছিল তাদেরকে নিয়ে আসা হয় হচ্ছে ব্যারাকপুরে। এবার আসাম থেকে যারা ব্যারাকপুরে আসলো তারা তো সেভাবে জিনিসটা বুঝবেই না যে কেন ফাঁসি দেওয়া হচ্ছে, কী ব্যাপার, কী সমাচার, সেভাবে বুঝতে পারেনি আর কি। আর যারা ব্যারাকপুরে ছিল তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় আসামে, যাতে কোনো রকম কোনো বিদ্রোহ না হয়। কিন্তু এই সমস্ত জিনিস কি আর চাপা থাকে? নিশ্চয়ই চাপা থাকে না, সব ছড়িয়ে গেছে আর কি। আর তাছাড়া ব্রিটিশদের যে সেনাবাহিনী ছিল আর কি, এবং সেই ব্রিটিশদের সেনাবাহিনীতে ভারতীয় সেনাবাহিনীও ছিল, সেই ভারতীয় সেনাবাহিনীদেরও প্রচুর পরিমাণ অসম্মান ব্রিটিশ সেনাবাহিনীরা করতো আর কি। মানে সেনাবাহিনীদের অসম্মান, ভারতীয় সেনাদের অসম্মান, ভারতীয় সেনাদের অসম্মান কারা করতো? ওই ব্রিটিশরা। মানে মনে করুন ওই যে যারা পাগড়ি পরে, যারা পাঞ্জাবি আর কি, তারা পাগড়ি পরে, তাদেরকে পাগড়ি খুলে দিতে হতো আর কি, যে পাগড়ি খুলে লড়াই করো আর কি। যেমন আমাদের হিন্দু ধর্মে যারা একটু তিলক বা হাতে বালা টালা একটু পরে থাকে আর কি, ঠিক আছে, এরকম ব্যাপার, যেগুলো খুলে ফেলতে হবে আর কি। তো অসম্মান করা হতো। বা ওদেরকে খাওয়ার সময়, ঠিক আছে, যেটা আমরা দেখবেন হোস্টেলে যেটা আমরা র্যাগিং বলে থাকি আর কি, যদিও এ সম্পর্কে সেভাবে অভিজ্ঞতা নেই আর কি, আমাদের হোস্টেলে সেরকম ছিল না আর কি কিছু। র্যাগিং করলেই তার খবর ছিল আর কি। তো যারা হোস্টেল লাইফ কাটিয়ে এসেছেন, সেটা মেয়ে হোক বা ছেলে, সেখানে যারা নতুন আসে আর কি, ঠিক আছে, নতুন আসলেই দেখবেন পুরোনোদের জোশ বেড়ে যায় আর কি। হ্যাঁ, নতুনটা এসছে, তাহলে এরকম ব্যাপার, ঠিক আছে, সেই রাত্রে নিয়ে এসে বসিয়ে রাখা আর কি, কোনো রকম কোনো কারণ ছাড়াই। ঠিক আছে, জল খাবে না তাও বলতে যা জল নিয়ে আই, ঠিক আছে, সেই ট্যাপ ধরে দাঁড় করিয়ে রাখা আর কি, এক পায়ে দাঁড়িয়ে থাক, ঠিক আছে, গান কর, এটা কর, সেটা কর, মানে অন্যরকমভাবে যে অসম্মান সেটা করা হতো। তো এই এত যে কারণ, ঠিক আছে, এই এত কারণ যখন একটা একটা করে উঠে আসলো, এবং তৎকালীন কারণ এটা ছিল আর কি, ভারতীয় সেনাদের অসম্মান আর এই এনফিল্ড রাইফেলের ঘটনা। তাহলে আজকের ক্লাসে আমরা পড়ছি কি? আজকের ক্লাসে আমরা পড়ছি হচ্ছে 1857 সালের মহাবিদ্রোহ। তাহলে 1857 সালের মহাবিদ্রোহের মধ্যে আমরা কি কি দেখতে পেলাম? প্রথমে আমরা দেখতে পেলাম কিছু যে অর্থনৈতিক কারণ, তার মধ্যে কি কি ছিল? অর্থনৈতিক কারণের মধ্যে তিনটে আমরা সিস্টেম দেখতে পেলাম, তাই না? একটা হচ্ছে কি পার্মানেন্ট সেটেলমেন্ট, মহলবাড়ি ব্যবস্থা, রাউতবাড়ি ব্যবস্থা, এগুলো ছিল হচ্ছে কি অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে এই তিনটে দেখতে পেলাম। পরে আমরা কিছু সামাজিক কারণ দেখতে পেলাম। সামাজিক কারণের মধ্যে আমরা কী কী দেখতে পেলাম? ওই যে বাল্যবিবাহ রোধ করছে, তারপর বিধবা পুনর্বিবাহ চালু করছে, নরবলি যে ব্যাপারটা সেটাকে অ্যাবলিশ করছে, সতীদাহ প্রথাকে রদ করছে, এগুলো সামাজিক কারণ ছিল। বহুবিবাহ প্রতিরোধ হতে পারে ম্যাডাম, আমি শিওর নই, হতে পারে। তো এগুলো ছিল সামাজিক কারণের মধ্যে, মানে একটা জিনিস চলে আসছে আর কি, সেই বংশ পরস্পরায় চলে আসছে আর কি, ঠিক আছে, আমরা কিন্তু জানি না আর কি যে কেন কিভাবে আসছে আর কি। যেমন আমাদের দেখবেন আর কি, ঠিক আছে, আমাদের যেটা এখন হিন্দু ধর্মে হয়ে থাকে আর কি, কেউ মারা গেলে আর কি ওই আসর টাসর পালতে হয়, কোথায় থেকে কিভাবে কি আসে না আসে আমরা তো সেগুলো জানি না, বা অনেক কুসংস্কারও চলে আসে আর কি, সেগুলোর কারণ কিন্তু আমরা জানি না, কিন্তু চলে এসছে, এবার সেগুলোকে আমরা পালন করছি। এবার সেগুলোর মধ্যে কেউ যদি একজন পালন না করে, আমরা কি বলি, পালন করেনি দেখো, ঠিক আছে, ওকে এক ঘড়ি করে দে, বাদ দিয়ে দে সমাজ থেকে, এরকমটা তো আমরা বলি। তো তখনও সমাজে একটা নিয়ম চলে আসছে, ইংরেজরা বাধা দিয়ে দিল। এবার সবাই ক্ষিপ্ত না হলো, যারা শিক্ষিত ছিল তারা ক্ষিপ্ত হয়নি, তারা দেখছে হ্যাঁ ভালো কাজই করেছে আর কি। হ্যাঁ, আর যাদের মনে করুন 400 থেকে 500টা বিয়ে হচ্ছিল, বেশ ভালোই লাগছিল, পরে বিয়ে যখন আটকে গেল, তার মানে মন খারাপ তো হবেই আর কি, তাই না? তো মন খারাপ হচ্ছিল, তারা বিরোধিতা করতে শুরু করেছে আর কি। তো সামাজিক কারণ ছিল। তারপর আমরা কিছু দেখব, কিছু রাজনৈতিক কারণ ছিল, তার মধ্যে আমরা দেখলাম সাবসিডিয়ারি অ্যালায়েন্স ছিল, আর একটা হচ্ছে কি ছিল, সত্যবিলোপ নীতি, যেটাকে আমরা ডক্ট্রিন অফ ল্যাপস বলছি, এগুলো ছিল। আর তৎকালীন কারণের মধ্যে আমরা দেখলাম এই এনফিল্ড রাইফেলের ঘটনা। তো এগুলো ছিল হচ্ছে মেনলি কারণ এই মহাবিদ্রোহের
মেনলি কারণ ছিল এগুলো। আশা করি আপনাদের বোঝা গেল জানি জিনিসটা কি। এবং আমাদের মহাবিদ্রোহের প্রথম শহীদ হচ্ছে এই মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে প্রথম শহীদ। প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পাণ্ডে। ক্লিয়ার? আর এই মহাবিদ্রোহের আরও একটা নাম হচ্ছে কি বিদ্রোহ বলুন তো? মহাবিদ্রোহের আরও একটা নাম কি? সিপাহী বিদ্রোহ। কেন বিদ্রোহ? কেন বলুন তো সিপাহী বিদ্রোহ? কেন সিপাহী বিদ্রোহ? তার কারণ হচ্ছে এই বিদ্রোহের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম যে সিপাহীরাই লড়ে গেছিল আর কি। আর এই সময়ই ভারতবর্ষ আজাদ হয়ে যেত, কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে হায়দ্রাবাদের ওই সে যারা ছিল আর কি, সিন্ধিয়া রাজ্য, এদিকে রাজপুতানা, এরা তো সেভাবে সঙ্গ দেয়নি আর কি। কীভাবে কী হয়েছে না হয়েছে সব আপনাদের বলা হবে। এবং তারপরেই কি করা হলো? বিদ্রোহ ঘোষণা করে দেওয়া হলো। এবং বিদ্রোহ কোথা থেকে ঘোষণা করা হলো? এই ব্যারাকপুর থেকেই বিদ্রোহ ঘোষণা করে দেওয়া হয়। ব্যারাকপুর থেকে। কিন্তু সেভাবে ব্যারাকপুর থেকে সেভাবে মনে করুন একদম পুরো দেশ জুড়ে বিদ্রোহটা ব্যারাকপুর থেকে হয়নি, মানে ব্যারাকপুরের শুরুবাতটা হয় আর কি। ব্যারাকপুর থেকে শুরুবাতটা হয়। সালটা মাথায় রাখবেন 1757 সালের 1757 সালের ফেব্রুয়ারি থেকে। 1757 সালের ফেব্রুয়ারি থেকে বিদ্রোহটা শুরু হয় আমাদের যে মুর্শিদাবাদ বহরমপুর রয়েছে এখান থেকে। মুর্শিদাবাদ বহরমপুর থেকে বিদ্রোহ শুরু হয়ে যায়। এবং এই বিদ্রোহের অপর একটি নাম কি? সিপাহী বিদ্রোহ। এবং তারপরে যে জায়গা থেকে একদম ভালোভাবে বিদ্রোহ শুরু হয়ে গেল সেটা হচ্ছে মিরাট থেকে। মিরাট কোথায় বলুন? মিরাট কোথায়? গুজরাটে নয়, দিল্লিতে। উত্তরপ্রদেশ নাকি দিল্লি? তো যাই হোক, সেই সময় মুঘল যে রাজ্য আর কি, মুঘল যে সময় যে জায়গায় ছিল, অ্যাট প্রেজেন্ট সম্ভবত দিল্লি, সেই মিরাট থেকে বিদ্রোহ শুরু হয়ে গেল। এবং এই মিরাট থেকে কবে বিদ্রোহ শুরু হচ্ছে, মানে বিদ্রোহ যে ঘোষণা করা হচ্ছে সেটা হচ্ছে আপনার 30 মে 1857। 30 মে 1857 এই দিন বিদ্রোহ ঘোষণা করা হচ্ছে। এই দিন বিদ্রোহ ঘোষণা করা হচ্ছে যে এই দিন থেকে আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, এরকমটা সব প্রচার করে দেওয়া হলো আর কি, যে 30 মে 1857 এই দিন আমরা কি করব? এই দিন আমরা বিদ্রোহ করব, ঘোষণা করে দেওয়া হলো। এবার ঘোষণা করে দেওয়া মানে কি? এখানে ইংরেজরা জানবে কি জানবে না বলুন তো? ইংরেজরাও জেনে গেছে যে 30 মে 1757 সালে কী হবে? বিদ্রোহ হবে আর কি। এবং যারা বিদ্রোহে সামিল থাকবেন আর কি, বিদ্রোহে দেখবেন সবাই সামিল থেকেছিল আর কি। কারা কারা থেকেছিল তার ফর্দ আমি একটু পরে আপনাদের দেখাবো, যে কারা কারা কোন জায়গা থেকে বিদ্রোহ করেছিল সব আপনাদের বলা হবে। তো এই মিরাট থেকে যে বিদ্রোহ করেছিল, মিরাট থেকে যিনি ছিলেন তার নাম কি? তার নাম হচ্ছে বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর। বাহাদুর শাহ জাফর। এবং এনার স্ত্রী ছিল, ঠিক আছে? স্ত্রীকে আমি এভাবে লাভ চিহ্ন দিয়ে দিচ্ছি, আপনাদের রিজনিংয়ের ভাষা এটা। তাহলে বাহাদুর শাহ জাফর ছিল এবং তার স্ত্রীর ছিল, স্ত্রীর নাম কি? বাহাদুর শাহ তার স্ত্রী জানা আছে কারো? তার স্ত্রীর নাম হচ্ছে জিনাত মহল। এটা ছিল হচ্ছে তার স্ত্রী। আর বাহাদুর শাহ সেই সময় একদম বয়স্ক আর কি। তার এজ যদি দেখি আর কি, সেই সময় তার এজ ছিল হচ্ছে 80 বছর। সেই জন্য এই বাহাদুর শাহর একজন সেনাপতি ছিল আর কি, একদম ভালো সেনাপতি আর কি, যে লিড করবে আর কি, যুদ্ধটাকে লিড করবে। সেনাপতি ছিল, সেই সেনাপতির নাম হচ্ছে বাগত খান। বাগত খান ছিল হচ্ছে কি সেনাপতি। এবং বিদ্রোহ ঘোষণা করে দেওয়া হলো আর কি। বিদ্রোহ কবে ঘোষণা করে দেওয়া হলো? 30 মে 1857 সালে এবার কি হবে? বিদ্রোহ হবে। এবং সবাইকে জানা হলো। সবাই মানে কারা কারা ছিল সেই সময়, কাদেরকে জানানো হলো? তো জানানো বলতে তাহলে একটা একটা করে আমরা সমস্ত জিনিসগুলোকে একটা একটা করে লিখে দিচ্ছি। প্রথমটা হচ্ছে কানপুর। কানপুরে কে ছিল? কানপুরে ছিল হচ্ছে নানা সাহেব। এবং নানা সাহেব যদি আপনারা একটু রিকল করতে পারেন, নানা সাহেব কে ছিল বলুন তো? আমরা যদি এখানে মারাঠা সাম্রাজ্যটাকে যদি দেখি, মারাঠার শেষ পেশোয়া কে ছিল? মারাঠার শেষ পেশোয়া দ্বিতীয় বাজিরাও দ্বিতীয়। শেষ পেশোয়া যদি দেখি বাজিরাও দ্বিতীয়।
বাজিরাও দ্বিতীয় ছিল কি শেষ পেশোয়া। এবং এই বাজিরাও দ্বিতীয়কে পেনশন দিয়ে কোথায় পাঠানো হয়? এই কানপুরে পাঠানো হয়, যে বাবু তোমাকে আর মারাঠাতে থাকতে হবে না, তুমি কোথাও যাবা হচ্ছে কানপুরে চলে যাও। মানে কাউকে ব্রিটিশরা কিন্তু কাউকেই মারেনি সেভাবে, কাউকেই মারেনি, শুধুমাত্র ওই টিপু সুলতানকে মেরেছিল। কারণ টিপু সুলতানকে মানে ওই ব্রিটিশ পার্লামেন্ট থেকে অর্ডার চলে এসেছিলো যে টিপু সুলতানকে নামাইতে পারলে তোমাদের খবর আছে, তোকে মেরে দাও। বাকি সবাইকে এদিক ওদিক সেদিক করে পেনশন দিয়ে পাঠিয়ে দেয় আর কি। একে জম্মু কাশ্মীর এখানে, ঠিক আছে, পেনশন দেয় আর পাঠায়। একটা সময় পর পেনশন বন্ধও করে দেয়। তো এই যে বাজিরাও দ্বিতীয়, একে কোথায় পাঠানো হচ্ছে? একে পাঠানো হচ্ছে কানপুরে। এবং এই বাজিরাও দ্বিতীয় একজন দত্তক পুত্র নিয়েছিল, তারই নাম হচ্ছে এই নানা সাহেব। ঠিক আছে, তারই নাম কি? তারই নাম হচ্ছে নানা সাহেব। এবং নানা সাহেবের একজন আমার বন্ধুও ছিল, ঠিক আছে, বন্ধু নাম হচ্ছে তাতিয়া টোপি। তাতিয়া টোপি। তাহলে তার বন্ধুর নাম কি? তার বন্ধুর নাম হচ্ছে তাতিয়া টোপি। তো এরা দুজন ছিল। এবার এরা দুজন বিদ্রোহে অংশগ্রহণ করে। নানা সাহেব বলছে এরকম ব্যাপার, ঠিক আছে, আমার দাদুর পেনশনটা বন্ধ করে চলো, ঠিক আছে, দাদুর পেনশনটা বন্ধ না করলে আমি বিদ্রোহতে যেতাম না। দাদু বলছে, দাদু নাকে মানে বাবা এক প্রকার আর কি। বা আমার যে বন্ধুটার নাম আরেকবার বলেন। কি? তাতিয়া টোপি। নাম আরেকবার বলছি ম্যাডাম, তাতিয়া টোপি। বন্ধু হচ্ছে তাতিয়া টোপি। তাতিয়া টোপি। তাহলে কানপুর থেকে কারা কারা লড়ছে? নানা সাহেব লড়ছে আর তাতিয়া টোপি লড়ছে, এরা দুজন লড়ছে কানপুর থেকে। পরে যদি দেখি পরে আর কারা ছিল, কানপুর তো হয়ে গেল, কানপুরের হচ্ছে এবার হচ্ছে ঝাঁসি থেকে। ঝাঁসি থেকে কে ছিল? রানী লক্ষ্মীবাই। রানী লক্ষ্মীবাই। তাহলে ঝাঁসি থেকে কে ছিল? ঝাঁসি থেকে হচ্ছে রানী লক্ষ্মীবাই। কেন ছিল বলুন তো? কেন তিনি বিদ্রোহে অংশগ্রহণ করে? কারণ তাকে ওই যে এটা দেয়নি, রাজ্য কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল আর কি। তার যখন বিয়ে হয়, বিয়ে কার সঙ্গে হয়? গঙ্গাধর রাওয়ের সঙ্গে। লক্ষ্মীবাইয়ের বিয়ে হয় হচ্ছে গঙ্গাধর রাও। গঙ্গাধর রাওয়ের সঙ্গে বিয়ে হচ্ছে, খুবই ভালো কথা। এবং বিয়ের 2 বছর পরেই গঙ্গাধর রাও মারা যায়, ফলে তাদের কোনো বাচ্চা টাচ্চা হয় না। আর ওরা ওই বলেই দিয়েছে সপ্তবিলোপ নীতিতে যে তোমাদের যদি বাচ্চা না হয় তাহলে তোমাদের ওই রাজ্যটা আছে সেটা আমাদের হয়ে যাবে, ঠিক আছে, এদিক থেকে সরলে ওদিক থেকে আমার হয়ে যাবে, ওরা বলেই দিয়েছে। তো রানী লক্ষ্মীবাই কী করছে? বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে ঝাঁসি থেকে। আমরা যদি আওয়াধ থেকে যদি বলি, আওয়াধ মানে বুঝতে পারছেন তো আওয়াধ কোনটা? ওই যে শাহাদাত খান যে সুসাইড করছিল নাদির শাহের কথা শুনি, মানে আসছে দেখছে হ্যাঁ যা সুসাইড করে। আওয়াধ থেকে কে? বেগম হজরত মহল। বেগম হজরত মহল। তাহলে আওয়াধ থেকে কে? আওয়াধ থেকে হচ্ছে বেগম হজরত মহল। আর ব্যারাকপুর থেকে তো একটু আগেই বললাম, ব্যারাকপুর থেকে কে ছিল? ব্যারাকপুর থেকে হচ্ছে মঙ্গল পাণ্ডে। দিল্লি থেকেও আপনাদের বলে দেওয়া হলো বখত খান ছিল। তো এরা সব মহাবিদ্রোহে অংশগ্রহণ করবে আর কি। আর একটা মাথা রাখবেন, সেটা হচ্ছে বিহার। নিচে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে বিহার। বিহার থেকে কে নেতৃত্ব দিচ্ছিল? বিহার থেকে দিচ্ছিল হচ্ছে কুনওয়ার সিং। একদম কুনওয়ার সিং। যে পয়েন্টগুলো লিখছি না, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, নাহলে আমি লিখতাম না আর কি। সবগুলো পয়েন্ট থেকে একটা করে প্রশ্ন এসেছে, তো সেই জন্য এখানে লেখা হচ্ছে। তো এরা সব মহাবিদ্রোহের এবার নেতৃত্ব দিবে, ঝাঁপিয়ে পড়বে। তাহলে এবার সবার কাছে তো একটা সন্দেশ পাঠাতে হবে না? পাঠাতে হবে না? নিশ্চয়ই পাঠাতে হবে। আরও অনেক জায়গায় ছিল, আমি মেন জিনিসগুলো এখানে বললাম। এবার সবার কাছে দিল্লি থেকে হচ্ছে দ্বিতীয় বাহাদুর জাফর, বাহাদুর শাহ জাফর। আর সেনাপতি ছিল, যেহেতু বাহাদুর শাহ জাফরের বয়স সেই সময় 80 বছর, মানে লিড করছে কে? লিড করছে হচ্ছে বাহাদুর শাহ জাফর দিল্লি থেকে। দিল্লি থেকে। আর তার সেনাপতি ছিল ভগৎ খান। কাকে? মিরাট মানেই তো দিল্লি। ও সেই সময় দিল্লি ছিল, মানে দিল্লি ওই মুঘল যে জায়গাটা আর কি। অ্যাট প্রেজেন্ট মিরাট কোথায়? ইউপি তো, ইউপি আপনারা অ্যাট প্রেজেন্ট ইউপি আর কি। এবার সেই সময় তো দিল্লি উত্তরপ্রদেশ সেভাবে তো ভাগ ছিল না যে এটা দিল্লি এটা উত্তরপ্রদেশ, মানে মুঘল সাম্রাজ্য আর কি। আপনারা মানে মুঘল যে জায়গাটায় শাসন করতো সেই অঞ্চলটা আপনারা পরিকল্পনা করে এগিয়ে চলুন। তাহলে মুঘলদের যে রাজ্য আর কি, বা মুঘলদের যে ক্যাপিটাল সেটা তো দিল্লি ছিল। তাহলে দিল্লি থেকে কে? বাহাদুর শাহ জাফর, এবং তার সেনাপতি ছিল হচ্ছে কি ভগৎ খান।
এবার সবাইকে কি করতে হবে, একটা সূচনা পাঠাতে হবে যে হ্যাঁ গো বিদ্রোহ ঘোষণা করা হয়েছে। কবে ঘোষণা করা হয়েছে? 30 মে 1857 সালে বিদ্রোহ ঘোষণা করা হয়েছে। এবার সূচনা পাঠাতে হবে। এবার এই 30 মে 1857, বলুন। আপনি বললেন যে মহাযুদ্ধ যে শুরু হলো 1757 সালে মুর্শিদাবাদে বহরমপুর, ওই জায়গাটা আমি বুঝতে হ্যাঁ পারলাম না। আচ্ছা, হ্যাঁ ম্যাডাম বলি। আচ্ছা ম্যাডাম, এই যে এখানে আপনাদের বললাম না যে 1757, এই জায়গায় মানে প্রথম শুরুটা হয় আর কি, কিন্তু একদম প্রপার যদি বলি আর কি যে বিদ্রোহটা কোন জায়গা থেকে মানে সেই ভায়োলেন্ট হয়ে ওঠে, সেটা হচ্ছে এই জায়গা থেকে। 30 মে 1757। আচ্ছা, আর একটা প্রশ্ন যেটা এই 1857। আচ্ছা, আর একটা প্রশ্ন এখানে আপনারা বলছেন, সেটা হচ্ছে মঙ্গল পাণ্ডের কথা। আচ্ছা, প্রশ্নটা একবার কেউ করবেন, আমি কি মেসেজটা পড়তে পারলাম না। আচ্ছা চলুন, ওটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমি ঠিকই একটু বলেছি, কিন্তু আপনারা ওই জায়গায় একটু বুঝতে ভুল করেছেন। চলুন ওই জায়গাটাও আমি বলে দিচ্ছি। চলুন এই জায়গাটায় যাই। তাহলে বিদ্রোহ এবার ঘোষণা করতে হবে। তো ঘোষণা করা হলো যে 30 মে 1857 আবার বিদ্রোহ একদম অফিসিয়ালি আর কি, ঠিক আছে। আর শুরুটা হয়েছিল ওখানেই। কোথায় শুরু হয়েছিল? ব্যারাকপুরেই শুরু হয়েছিল, কিন্তু একদম সেইভাবে নয় আর কি, সেইভাবে ভায়োলেন্টলি হয়নি আর কি। আর মঙ্গল পাণ্ডেই প্রথম শুরু করেছিল, এবং শুরু করার তারপরে মারা যায় মঙ্গল পাণ্ডে। শুরু প্রথমে করেছিল মঙ্গল পাণ্ডে, তারপরে মারা যায়, এবং শুরু করার জন্যই মঙ্গল পাণ্ডেকে মারা হয়, ওই যে মেরেছিল ব্রিটিশদেরকে। তো 30 মে 1857 সালে সব প্রচার করে দেওয়া হলো যে বিদ্রোহ হবে আর কি। এবং সবাইকে সন্দেশ পাঠানো হয়। সন্দেশ হচ্ছে পদ্মফুল এবং রুটিতে। পদ্মফুল এবং রুটির মাধ্যমে এই যে সমস্ত যারা বিদ্রোহে থাকবে আর কি, তাদেরকে সন্দেশ পাঠানো হয় যে বিদ্রোহটা হবে 10ই মে 1857। ক্লিয়ার? তাহলে দেখুন, সবাইকে প্রচার করে দেওয়া হলো কি যে 30 মে 1857-তে বিদ্রোহ হবে। 30 মে 1857-তে বিদ্রোহ হবে। তাহলে ব্রিটিশরা কি জানে যে বিদ্রোহটা কবে হবে? ব্রিটিশরা কি জানে? 30 মে 1857 হবে। আর এরা এখানে একটা খেলা ঘুরিয়ে দিল আর কি। এরা বলছে যে বিদ্রোহটা 10ই মে 1857-তে হবে। খেলাটা ঘুরিয়ে দিল এখানে, মানে আগেই বিদ্রোহ হয়ে যাবে আর কি। তো সবাইকে সন্দেশ পাঠিয়ে দাও। সন্দেশ কিভাবে পাঠাবা? সেটা হচ্ছে পদ্মফুল এবং রুটির সাহায্যে সন্দেশ পাঠিয়ে দাও। যেমন দেখবেন রিসেন্টলি আমি প্রাইমারি আন্দোলনে গেছিলাম আর কি, ঠিক আছে। মানে দুপুর 1:30 পর্যন্ত জানতেই পারিনি আন্দোলন হবে কোথায়, জানাই যায়নি আর কি, ঠিক আছে। ঘোরাঘুরি করো, একবার করুণাময়ী, একবার কলকাতা, একবার ওখানে, একবার সেখানে ঘোরাঘুরি করো, জানতেই পারিনি। মানে আন্দোলন হওয়ার আধা ঘন্টা আগে জানতে পারছি যে হ্যাঁ হবে, আমাদের যে কি আছে যেন বিধানসভা আছে, বিধানসভা ঘেরা হবে, চলো। এরকম। তো 30 মে 1857 বলে দেওয়া হলো যে বিদ্রোহ হবে, এবং ইংরেজরা এটাই জানে যে এই দিন বিদ্রোহ হবে আর কি। কিন্তু সবাইকে সন্দেশ পাঠিয়ে দেওয়া হলো যে না, বিদ্রোহ ওই দিন হবে না, আমরা আচানক মানে হামলাটা করব কি, মানে সেই বলে না, ঠিক আছে, হামলা আচানক সে হওয়া, এরকম হামলাটা আমরা করব। তাহলে ব্রিটিশরাও প্রস্তুত থাকবে না, সেখানে জিতটা আমাদেরই হবে। তো 10ই মে 1857 সালে বিদ্রোহ করা হবে, এরকমটা বলে দেওয়া হলো। এবং ইংরেজরা মনে করুন ওরা টেকনোলজিতে একটু বেশি ছিল আর কি। তো ওরা যেটা করেছিল আর কি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে এই জিনাত মহল রয়েছে, যিনি হচ্ছে বাহাদুর শাহ জাফর, তার পত্নী আর কি, জিনাত মহল। এই জিনাত মহলকে মানে ধরে ফেলে আর কি। এবং জিনাত মহলকে ধরে ফেলার পর জিনাত মহল স্বাভাবিকভাবে সেখানে বলি দেয় যে না গো, বিদ্রোহ 30 মে হবে না, 10ই মে হবে। আর আরেকটা যেটা করেছিল আর কি, সেটা হচ্ছে দারু, মানে প্রধান যারা ছিল তাদেরকে দারু দিয়ে দিয়েছিল আর কি, বাবু নাও দারু, ঠিক আছে। আর দারু খেয়ে ওরা বলছে ঠিক আছে বিদ্রোহ 30 মে হবে না, বিদ্রোহ হবে 10ই মে। ব্রিটিশরা বলছে হ্যাঁ বলছে কি এরা যে বিদ্রোহ 30 তারিখ হবে না, 10ই মে। ব্রিটিশরা জানতে পেরে যায় আর কি। ব্রিটিশরা জানতে পেরে গিয়ে ওরা সেইভাবে প্রস্তুতি নিয়ে নেয়। তো স্বাভাবিকভাবেই কী হয়, স্বাভাবিকভাবেই এই বিদ্রোহ কিন্তু সফল হয়নি। বর্তমানে কী হয়েছে, বিরিয়ানি হয়। তো যাই হোক আর কি, ওরা ওই দারুটা খাইয়ে দিয়েছিল আর কি, ঠিক আছে। আর দারু খাইয়ে দিলে ঠিক আছে, সত্যি কথা দেখবেন সব মুখ দিয়ে গড় করে বেরিয়ে আসবে। আর দারু কাজটা কি করে, কাজটা করে হচ্ছে ওই মস্তিষ্কের সঙ্গে বডির আরও যে সমস্ত পার্টস রয়েছে না, তাদের সংযোগটা কেটে দেয় আর কি, ঠিক আছে। সেই জন্য দেখবেন ঠিক আছে, একটু অন্যরকমই ফিল হয় আর কি। মানে চিন্তামুক্ত আর কি, চিন্তা থাকে না। যাই হোক,
ওটা একটা ব্যাপার ছিল। তো পরে স্বাভাবিকভাবেই এই যে বিদ্রোহ আর কি, এই বিদ্রোহ 10ই মে 1857তেই হলো, এবং 10ই মে 1857তে বিদ্রোহ হয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই এই বিদ্রোহ কিন্তু সফল হয়নি। বিদ্রোহ সফল কেন হয়নি, তার কিছু কারণ কি রয়েছে। তার কারণ হচ্ছে, চলুন একটা একটা করে আমরা কারণগুলোকে দেখি আর কি। কারণ হচ্ছে, চলুন প্রথম কারণ, বিদ্রোহ কেন সফল হলো না, যে এত পরিকল্পনা করার পরও যে আমরা বিদ্রোহটা করলাম 1857 সালের, কিন্তু বিদ্রোহটা সফল কেন হলো না, কি ছিল এর মধ্যে, ঠিক আছে, যে সফল হলো না। তার প্রথম কারণ হচ্ছে মারাঠা যে সাম্রাজ্য ছিল, সেই মারাঠা সাম্রাজ্য, শিবাজী মহারাজ, পেশোয়া টেশোয়া যেখানে যারা ছিল সব বলা হয়েছে আপনাদের। তো যখন ইংরেজরা এই মারাঠাদের সঙ্গে ওই সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিগনেচার করিয়ে নেয়, তারপর মারাঠা সাম্রাজ্য অনেকগুলো টুকরোতে ভেঙে যায়। তার মধ্যে একটা টুকরো ছিল হচ্ছে সিন্ধিয়া। তার মধ্যে একটা টুকরো কি ছিল, সিন্ধিয়া। এবং সেই সময় সিন্ধিয়া মানে টাকা পয়সার দিক দিয়ে আর কি যথেষ্ট স্টেবল ছিল, মানে যথেষ্ট উন্নত ছিল আর কি। তো এই সিন্ধিয়া কি করেছিল বলুন তো, ব্রিটিশদেরকে সাহায্য করেছিল। মানে ভারতীয়দের তো সাহায্য করেইনি, উল্টে ব্রিটিশদের সাহায্য করেছে সিন্ধিয়া। এখনও পর্যন্ত দেখবেন আপনারা, যারা সিন্ধিয়া রাজবংশ যারা রয়েছে মারাঠাতে, মহারাষ্ট্রে, এখনও তাদেরকে সেভাবে দেখা হয় না আর কি। যদিও ঠিক নয় আর কি, আবার এক পক্ষে দেখতে গেলে ঠিকও আর কি। মানে এটা একটা বিতর্কের বিষয় হয়ে যায়। যেমন সেদিন দেখলাম একজন বলছিল আর কি, যে সিন্ধিয়া যে রাজবংশ রয়েছে, তারা তো সেই সময় মানে 1857তেই তো আমরা স্বাধীন হয়ে যেতাম, 1947 পর্যন্ত যেতেই হতো না, 1857তেই স্বাধীনতা আমরা হয়ে যেতাম, 90 বছর আগেই। কিন্তু হয়নি, তার কারণ হচ্ছে সিন্ধিয়া। ভারতবর্ষে যে সমস্ত স্বাধীন রাষ্ট্রগুলো ছিল তাদেরকে তো সাহায্য করেনি, উল্টে কী করেছে, উল্টে ব্রিটিশদেরকে সাহায্য করেছে আর কি। এ একটা ব্যাপার ছিল। সেই জন্য দেখবেন সিন্ধিয়া যে রাজবংশ রয়েছে এখন যারা রয়েছে তাদেরকে সেভাবে প্রায়োরিটি দেওয়া হয় না। যে বলা হয় যে এরকম ব্যাপার, তোর পূর্বপুরুষ এই করছে সেটাই করছে। এবার এটা একটা মতভেদ রয়েছে আর কি, অনেকে অনেক রকম কথা বলে। বা এদিক থেকে যদি দেখি আর কি, যখন পাকিস্তানের সঙ্গে যখন ভারতের যুদ্ধ হচ্ছে, কবে যুদ্ধ হচ্ছে, পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ মানে যখন ওই যে পাক অকুপাইড কাশ্মীরটাকে দখল করছে 1950-এর পর আর কি। তো তখন তো ওই পাকিস্তানের বুজুর্গরা যারা ছিল আর কি, পাকিস্তানের বয়স্ক লোক যারা ছিল, তারা তো সেটাকে নিয়েছিল আর কি। কিন্তু এখন যদি দেখি, এখন তো আমরা তাদেরকে দোষারোপ করি, এখন যারা রয়েছে। এমনকি পাকিস্তানেও ভালো কেউ নাই, ও সব সমান আর কি। যাই হোক, সিন্ধিয়া একটা ছিল আর কি, সিন্ধিয়া সাহায্য করলো, ফলে এই বিদ্রোহ সাকসেসফুল হলো না। আর আমরা যদি ভারতের ম্যাপটা যদি দেখি, এখানে রাজস্থানে ছিল হচ্ছে রাজপুতরা আর কি, রাজস্থানে ছিল হচ্ছে রাজপুত। এই রাজপুতরাও বিদ্রোহে কোনোরকম কোনো অংশগ্রহণ করেনি। রাজপুতরা কি বিদ্রোহে কোনোরকম কোনো অংশগ্রহণ করেনি। উপরের দিকে যদি দেখি, ওই যে শিখ যারা ছিল, শিখ মানে বুঝতে পারছেন তো, ওই শিখ গুরুরা, রঞ্জিত সিংয়ের বংশধররা, রঞ্জিত সিংয়ের বংশধর, তারা বিদ্রোহে অংশগ্রহণ করেনি। তো এরা অংশগ্রহণ করলো না, সিন্ধিয়া উল্টে সাহায্য করলো, হায়দ্রাবাদ উল্টে সাহায্য করলো, ঠিক আছে, হায়দ্রাবাদ উল্টে সাহায্য করলো, ঠিক আছে। সেই জন্য জানি একটা কথা আমি তো আগেই বলি আর কি, যে শত্রু বাইরে থাকে না, শত্রু ঘরের মধ্যেই থাকে। বাইরে কিন্তু শত্রু দেখতে পাবেন না, শত্রু সবসময় ঘরের মধ্যে থাকবে আর কি। তো ঘরের মধ্যেই শত্রু ছিল, ফলে এই বিদ্রোহ সফল হয়নি। আর কি কি কারণ ছিল এর মধ্যে, আর কিছু কারণের মধ্যে যদি দেখি, সেই সময় যোগ্য শাসক কেউ ছিল না আর কি। মানে এখানে যারা যারা লড়াই করেছে, যেমন এখান থেকে যদি সেনাপতি ভগৎ খান, তাতিয়া টুপি, নানা সাহেব, লক্ষ্মীবাই, বেগম হজরত মহল, বিহার থেকে কুনওয়ার সিং, এরা কেউ সেভাবে মানে একদম যোগ্য ছিল না। মানে ওই যে এর আগে যে সমস্ত যোগ্য যাদেরকে দেখেছিলাম আর কি, টিপু সুলতান, তারপর রণজিৎ সিং, তো এদের মতো ততটা প্রভাবশালী যোগ্য শাসক তারা ছিল না, তার জন্য এই বিদ্রোহ সফল হয়নি। আর কি, যোগ্য শাসক থাকলেই তো হবে না, ভালো হাতিয়ার তো লাগবেই। ভালো হাতিয়ার ছিল না, যোগ্য শাসক হলেই তো হবে না, ভালো হাতিয়ার না হলে তো সব যাবে আর কি। কারণ প্রথম দিনই বলেছি বা এখনও বলছি, ব্রিটিশরা টেকনোলজিতেও আগে ছিল, আর ওদের কাছে হাতিয়ারও ছিল আর কি। ওরা, আমরা সেই চাকু নিয়ে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি, ওরা ফটাকসে মারছে আর কি, জানি হবে ওইভাবে। তো হাতিয়ারও সেভাবে ছিল না। আর কি ছিল না, দক্ষ নেতা তো বললাম, যোগ্য শাসক ছিল না। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে সমস্ত জায়গায় মানে এদের মধ্যে সেই দেশাত্মবোধক যে ভাবটা আর কি, দেশপ্রেম যে ব্যাপারটা, দেশপ্রেম,
সেই দেশপ্রেম ব্যাপারটা ছিল না। যতগুলো শাসক ছিল তাদের মধ্যে দেশপ্রেম ছিল না, সবাই মানে ব্যক্তিগত, সবার মধ্যে ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছিল, ব্যক্তিগত আকাঙ্ক্ষা, সবার মধ্যে ব্যক্তিগত আকাঙ্ক্ষা। একটু যদি ভালো করে যদি বলি আর কি, ব্যক্তিগত আকাঙ্ক্ষা মানে কি, মানে কেউ দেশটাকে প্রেম করতো না, মানে দেশটাকে ভালোবেসে যে লড়াই করবো আর কি, এরকম কেউ ছিল না। সবাই নিজের নিজের মানে ব্যক্তিগত আকাঙ্ক্ষার জন্যই কিন্তু লড়াইটা করতে গেছিল। কেন? এই যে বাহাদুর শাহ জাফর, ওই বাহাদুর শাহ জাফরকে বলা হয়েছিল, এই বাবু তুমি লালকেল্লা থেকে একটু সরিয়ে দাঁড়াও তো, লালকেল্লা পারে হরপ করে নেবো আমরা, হরপ নীতি চালু করেছিল তারা, সত্যবিলোপ নীতি যেটা। তাহলে বাহাদুর শাহ যখন দেখলো ঠিক আছে যে এরকম ব্যাপার, আমাকে যদি লালকেল্লা থেকে সরিয়ে দিয়ে যদি আমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, এমনিতেই আমার বয়স 80 বছর, আমার তো আর জীবন তো শেষ হয়ে গেল। তো এর জন্য বিদ্রোহ তিনি ঘোষণা করেন আর কি। আর পরে দেখে যে আমার যে বাবা কাকা যারা ছিল বা আমার দাদুরা যারা ছিল তাদেরকেও ব্রিটিশরা হারিয়ে গেল। ওই যে মনে করুন পলাশির যুদ্ধ, তারপরে পলাশির যুদ্ধ তো নয়, তারপরে কি হলো, বক্সারের যুদ্ধটা, শাহ আলম দ্বিতীয়কে হারিয়ে গেল। চেয়ারে বসে গেল ওদেরকে, দেওয়ানি আর নিজামাত আইন তৈরি করেছিল। পরে কানপুর থেকে যদি দেখেন আর কি, নানা সাহেব, এই নানা সাহেব আন্দোলনে কেন গেল? কারণ নানা সাহেব আন্দোলনে এই জন্যই গেল, কেননা এই বাজিরাও দ্বিতীয় যিনি কানপুরে ছিলেন তিনি তো পেনশন পাচ্ছিলেন। তো এই বাজিরাও দ্বিতীয়ের যে দত্তক পুত্র তার নাম ছিল হচ্ছে নানা সাহেব। এই নানা সাহেবের পেনশন বন্ধ করে দিয়েছিল। নানা সাহেব বলছে আমার পেনশন বন্ধ কেন করলো, ঠিক আছে। তাতিয়া টুপিকে রেগে বলছে, বন্ধু তাহলে চলো, পেনশন বন্ধ করে দিয়েছে, তাহলে ওর খবর দেখতে হবে আর কি। এই একটা ব্যাপার ছিল, সব ব্যক্তিগত আকাঙ্ক্ষা। ঝাঁসি থেকে যদি দেখি রানী লক্ষ্মীবাই কেন বিদ্রোহ গেল আর কি, কিসের জন্য গেল? কারণ হচ্ছে ওই তার উপর কি প্রয়োগ করেছিল বলুন তো, কি প্রয়োগ করেছিল? সত্যবিলোপ নীতি, যে তোমার তো ছেলেপিলে নাই গো, তাহলে তোমার তো তাহলে ছেলেপিলে নাই, তা কি হবে, ওই তোমার যা কিছু আছে সব নিয়ে আসো, তাহলে সব তোমার রাজ্যটা আমাকে দিয়ে দাও। রানী লক্ষ্মীবাই ওখানে হেরে গিয়েছে আর কি। সেই জন্য তিনি, ওর দেশপ্রেম ছিল না, ওই ব্যক্তিগতর জন্য চলো তাহলে বিদ্রোহ। আওয়াজ যদি দেখি আর কি, ঠিক আছে, আওয়াজ হয়েছে বেগম হজরত মহল। বেগম হজরত মহল কে ছিল জানা আছে আপনাদের? বেগম হজরত মহল আওয়াদের, বা এখানে আওয়াজ অপশানে না থাকে লখনৌ অপশানে থাকতে পারে, লখনৌ বা অযোধ্যা, লখনৌ বা অযোধ্যা থাকতে পারে আর কি। তো বেগম হজরত মহল হচ্ছে সম্ভবত, আমি যতটুকু মনে করতে পারছি, ওই বক্সারের যুদ্ধে যে ছিল আর কি। বক্সারের যুদ্ধে কে ছিল? আওয়াজ থেকে সুজাউদ্দৌলা, তাই তো? সেই সুজাউদ্দৌলার স্ত্রী বা ছেলের স্ত্রী, এরকম কেউ আর কি, যত সম্ভব স্ত্রী, সুজাউদ্দৌলার স্ত্রী বেগম হজরত মহল বলছে, হ্যাঁ আমার স্বামীকে মেরে চলো গো, ঠিক আছে, আর আওয়াজটাকে দখলটা করে চলো, আমি শুনবো। বেগম হজরত মহল আওয়াজ বা লখনৌ থেকে যুদ্ধ ঘোষণা করে দেয়। এই বিহারে ছিল কুনওয়ার সিং কিন্তু বেশ বাহাদুর ছিল আর কি, কিন্তু একা বাহাদুর থেকে আর কি হবে। তো এরকম একটা ব্যাপার ছিল যে দক্ষ নেতা এমনিতে নাই, ঠিক আছে, হাতিয়ার ভালো নাই, যোগ্য শাসক নাই। পরে সিন্ধিয়া সাহায্য করছে, হায়দ্রাবাদ সাহায্য করছে, রাজপুত শিখ এরা যুদ্ধে অংশগ্রহণ করেনি। আর আমাদের মধ্যে সব ব্যক্তিগত আকাঙ্ক্ষা আর কি, দেশপ্রেম নাই। তো স্বাভাবিকভাবেই কী হলো, স্বাভাবিকভাবেই এই যে ব্যাপারটা ছিল আর কি, মানে এই মহাবিদ্রোহ অসফল হলো, অসফল। মহাবিদ্রোহ কী হলো? মহাবিদ্রোহ হচ্ছে অসফল হলো। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত বলুন ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকে তাহলে পরবর্তী ধাপে আমরা যাব। মানে মহাবিদ্রোহ ওই 1857 সালেই ভারত স্বাধীন হয়ে যেত, কিন্তু হয়নি। এরকম ছিল আর কি। দ্বিতীয় বাহাদুর শাহ আর বাহাদুর শাহ জাফর একই ব্যক্তি? না না, বাহাদুর শাহ জাফর একই ব্যক্তি কেন হবে? দ্বিতীয় বাহাদুর শাহ আর না বাহাদুর শাহ জাফর না না, এক নয়। চলুন, কারোর কোথাও প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে নিন। আচ্ছা, আর একটা দু একটা পয়েন্ট আপনারা এখান থেকে খেয়াল রেখে দিন, যদিও প্রশ্ন সেভাবে আসে না। সেটা হচ্ছে কি, পাটনা থেকে যিনি আন্দোলন করেছিলেন আর কি, পাটনা থেকে আন্দোলন করেছিলেন পীর আলী। পাটনা থেকে আন্দোলন কে করলেন? পাটনা থেকে আন্দোলন করলেন হচ্ছে পীর আলী। আর ফৈজাবাদ থেকে আন্দোলন করেছিলেন, মানে এই মহাবিদ্রোহে কারা ছিলেন? মৌলভী আহমেদুল্লাহ।
মেদুল্লাহ। এই দুটো জিনিস আপনারা খেয়াল রাখবেন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ এর সময় আমাদের গভর্নর কে ছিলেন? গভর্নর লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, গভর্নর কে ছিলেন? লর্ড ক্যানিং। ক্লিয়ার? তাহলে এত দূর পর্যন্ত আশা করছি কারোর কোনো রকম কোনো অসুবিধা নেই, সব আশা করছি ক্লিয়ার। নেক্সট আমরা জায়গাতে যাব, আপনারা প্রত্যেকে জানিয়ে দিয়েছেন যে স্যার কোনো অসুবিধা নেই। চলুন এবার কোন জায়গায় কোন ব্রিটিশ প্রধান নেতৃত্ব দিয়েছিল, এখান থেকে আমাদের প্রশ্ন আসে। তাহলে দিল্লি যদি সবার প্রথমে যদি দেখি, দিল্লি, দিল্লিতে কে নেতৃত্ব দিয়েছিল মহাবিদ্রোহের? একটু আগে আপনাদের বলা হলো, কে দিয়েছিল দিল্লিতে নেতৃত্ব মহাবিদ্রোহের সময়? হ্যাঁ, বাহাদুর, হ্যাঁ বাহাদুর শাহ জাফর। আর তার সেনাপতির নাম কি ছিল? ভগৎ খান। হ্যাঁ, ভগৎ খান, ঠিক আছে। আর এই দিল্লিটাকে প্রতিরোধ করার জন্য ব্রিটিশদের মধ্যে কে ছিল? প্রতিরোধ করার জন্য আমরা যদি ব্রিটিশদের কথা বলি, ব্রিটিশদের মধ্যে প্রধান কে ছিল? যে ব্রিটিশদের মধ্যে যে প্রধান ছিল তার নাম হচ্ছে কি? হেনরি নিকলসন। হেনরি নিকলসন। এই হেনরি নিকলসন বলছে যে এরকম ব্যাপার, ওই ভগৎ খান আর ওই যে ওকে হারাইতে হবে, তো কোনো ব্যাপারই না আর কি, ঠিক আছে। ভগৎ খান আর বাহাদুর শাহ জাফর, তাহলে এদের দুজনকে আমার ওপর দায়িত্ব ছেড়ে দাও, আমি ওদেরকে সামলে নেবো আর কি। তো সামলেও নিয়েছে আর কি। তো প্রতিরোধ করার জন্য দিল্লিতে কে ছিল? হেনরি নিকলসন। পরে আমরা যদি লখনউয়ের কথা যদি বলি, লখনউয়ে কে ছিল? বলুন লখনউয়ে কে, মানে মহাবিদ্রোহের সময় কে ছিল? মহাবিদ্রোহ পরিচালনা কে করেছিল লখনউ থেকে? বেগম হজরত মহল, ঠিক আছে, বেগম হজরত মহল। আর এদের মধ্যে যদি দেখি প্রতিরোধ কে করেছে? প্রতিরোধ করেছে হেনরি লরেন্স। আচ্ছা, এটা হেনরি হবেন না, এটা করবেন হচ্ছে জন নিকলসন। জন নিকলসন। আর লখনউ থেকে যিনি, মানে লখনউটাকে যিনি প্রতিরোধ করেছেন তার নাম হচ্ছে হেনরি লরেন্স। হেনরি লরেন্স, ক্লিয়ার? পরে যদি আমরা কানপুর যদি দেখি, কানপুরে কে ছিল? কানপুরে নানা সাহেব ছিল, তাতিয়া টুপি ছিল। আর এখানে যিনি প্রতিরোধ করেছিলেন আর কি, তার নাম কি? তার নাম হচ্ছে কলিন, মানে ব্রিটিশদের মধ্যে কলিন ক্যাম্পবেল। CAMPBEL, ক্যাম্পবেল, কলিন ক্যাম্পবেল। পরে যদি দেখি ঝাঁসি, রানী লক্ষ্মীবাই। আর এটাকে প্রতিরোধ কে করেছিল? ব্রিটিশদের মধ্যে প্রতিরোধ কে করেছিল? প্রতিরোধ করেছিল হচ্ছে হাগ রোজ। এরা প্রতিরোধ করেছিল। এবার এই যে মহান বিদ্রোহ আর কি, এই যে সিপাহী বিদ্রোহ, এই যে মহাবিদ্রোহ আর কি, এটা শেষ হচ্ছে যে জায়গায় গিয়ে, সেটা হচ্ছে গোয়ালিয়র। গোয়ালিয়রে গিয়ে শেষ হচ্ছে। কত সালে সেটা? সেটা হচ্ছে 20 জুন কত সাল? 20 জুন 1858-তে গিয়ে শেষ হচ্ছে। 20 জুন 1858 সালে শেষ হচ্ছে। এবং এখানে আমরা দেখব আমাদের যে রিভল্ট এক প্রকার ডেড। রিভল্ট এখানেই শেষ হচ্ছে। গোয়ালিয়রে গিয়ে কি হচ্ছে? রিভল্ট শেষ হচ্ছে। এবং এই যে রিভল্টে এত বড় একটা মহাবিদ্রোহ হয়ে গেল, এবং এই মহাবিদ্রোহের খবরটা বলুন এবার ওই যে ব্রিটিশ যারা ছিল আর কি, মানে ব্রিটিশ যে পার্লামেন্ট ছিল, সেই ব্রিটিশ পার্লামেন্টের কাছে যাবে কি যাবে না খবরটা? এই যে এত বড় একটা বিদ্রোহ যে হলো, এই বিদ্রোহের খবর ব্রিটিশ পার্লামেন্টের কাছে যাবে কি যাবে না? তা আপনারা বলবেন হ্যাঁ স্যার, ব্রিটিশ পার্লামেন্টের কাছে তো যাবে আর কি। অবশ্যই যাবে। তখন ব্রিটিশ পার্লামেন্ট কি করলো? ব্রিটিশ পার্লামেন্ট যেটা করলো, এক মিনিট, চলুন। তারপর ব্রিটিশ পার্লামেন্ট কি করলো? ব্রিটিশ পার্লামেন্ট বলছে যে বাবু তোমাদের দিয়ে আর কাজটা হবে না, তাহলে ওই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যে পদটা ছিল, সেই পদটাকে সরিয়ে কিসের পদ নিয়ে আসা হলো? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এই পদটাকে ছড়িয়ে যে পদটাকে নিয়ে আসা হলো সেটা হচ্ছে ভাইসরয় পদটা নিয়ে আসা হলো। এবং তারা একটা মানে যে শাসন, সেই যে শাসনটা চালু করলো, সেই শাসনটার নাম হচ্ছে কি? ক্রাউন যে শাসন বা ক্রাউন রুল তারা চালু করলো।
মানে এবার থেকে সমস্ত দেখাশোনা কারা করবে গো, ওই ব্রিটিশদের রাজা রানীরা দেখাশোনা করবে। সেটা হচ্ছে গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1958 অনুযায়ী এসেছিল। গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট মানে সংক্ষেপে আমি লিখে দিলাম, ঠিক আছে, GIA, গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1858 এই অনুযায়ী ক্রাউন রুল আসছে এবং বলা হচ্ছে এবার থেকে শাসন কারা করবে, যে তোমাদেরকে ওখানে বসালাম তারপরে তোমরা মহাবিদ্রোহ হতে দিলে আর কি। তাহলে এটা কি তোমরা ঠিক করলা? নিশ্চয়ই ঠিক করোনি, তাহলে তোমাদেরকে ভরসা করাই ভুল আর কি, ঠিক আছে। আর ইন্ডিয়া যদি হাতছাড়া হয়ে যায় তাহলে ওখান থেকে সোনা দানা তুলো মশলা এই ব্রিটিশে কে পাঠাবে? সবগুলো তো ব্যাপার আছে আর কি, তাই না? কোহিনূর হীরা নিয়ে এসে দিচ্ছ, ভালো হয়েছ, আরও বাকি যা আছে সেগুলোকে এনে দাও। তো তারা দেখলো তখন যে এবার থেকে ক্রাউন রুল চালু হবে, ওই গভর্নমেন্ট জেনারেল অফ ইন্ডিয়া যেটা রয়েছিল সেই পদ থেকে ভাইসরয়ের পদে যাবে। এবার থেকে ওই রাজা রানী যারা রয়েছে তারা শাসন শুরু করবে। ক্লিয়ার? এবং তারপর আস্তে আস্তে কী করলো তারা? তারপর আস্তে আস্তে ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মি বলছি মানে ব্রিটিশ সেনাবাহিনীতে ইন্ডিয়ান যে সমস্ত আর্মি ছিল আর কি, ইন্ডিয়ান আর্মি, সেই ইন্ডিয়ান আর্মির সংখ্যা কমিয়ে দিল। ইন্ডিয়ান আর্মির সংখ্যা বাড়ালেই তো খবর আছে আর কি, তাহলে তো আবার বিদ্রোহ করতে পারে আর কি, তাহলে ইন্ডিয়ান আর্মির সংখ্যা কমিয়ে দাও। তো এই ছিল হচ্ছে আপনাদের 1857 সালের মহাবিদ্রোহ। কেন হলো সব আপনাদের বলা হয়েছে, কিসের জন্য হয়েছে, তার যে কারণগুলো ছিল, মানে সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, তৎকালীন কারণ কী ছিল, এনফিল্ড রাইফেলের ঘটনা, সেটা সব আপনাদের বলা হয়েছে। এবং কোন জায়গা থেকে কারা লড়াই করলো, কিভাবে লড়াই হলো এবং লড়াই কেন অসফল হলো সেটাও আপনাদের সব বলা হয়েছে। নেক্সট আমরা একটা ছোট্ট একটা ফর্দ রয়েছে, সেই ফর্দটা পরে আজকের ক্লাস আমরা শেষ করব। শুধুমাত্র এটা তো মহাবিদ্রোহ, মানে একটা গোটা ভারতবর্ষ জুড়ে লড়াই, এবং এই মহাবিদ্রোহ ছাড়াও আরও ছোট ছোট বিদ্রোহ হয়েছিল যে জায়গা থেকে আপনাদের পরীক্ষায় ভরপুর প্রশ্ন আসে। তো সেই বিদ্রোহগুলোকে আমরা একটু চটপট দেখে নেব। ক্লিয়ার? এবং সেই বিদ্রোহ এখানে ফর্দ আকারে লেখা রয়েছে, আমি যদি লিখতে যাই প্রচুর সময় লেগে যাবে। স্যার আপনি রেডি করুন, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। চলুন, তো এখানে বিদ্রোহ দেখুন ফর্দ আকারে লেখানো রয়েছে, শুধু এই ফর্দটুকু আপনাদের পড়তে হবে, আর কিচ্ছু করতে হবে না। ক্লিয়ার? দেখুন তাহলে সময়কাল, বিদ্রোহের নাম, নেতৃত্ব কারা দিয়েছে, আর বিদ্রোহের স্থান কি। কৃষকা উপজাতি বিদ্রোহ এগুলো হয়েছিল সেই সময়। মহাবিদ্রোহটা তো গোটা ভারতবর্ষ জুড়ে হয়েছে, এছাড়াও ছোটো ছোটো বিদ্রোহ হয়েছে, কারণ ইংরেজরা তো আর থেমে থাকেনি, যেখানে যারা পেয়েছে ঠিক আছে মারো হামলা আর কি, ঠিক আছে, অত্যাচার করতে শুরু করো, আর অত্যাচার শুরু করা মানেই বিদ্রোহ ঘোষণা। তো 1763 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে যে বিদ্রোহ হচ্ছে সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এখানে আপনাদের যেটা মাথায় রাখতে হবে, বিদ্রোহের সময়কাল আর সেই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল, বিদ্রোহের সময়কাল আর সেই বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল। তাহলে 1763 থেকে 1800 সালের মধ্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, নেতৃত্ব কে দিচ্ছে ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মঞ্জু শাহ, চিরাগ আলী, আর হচ্ছে মুসা শাহ, এরা বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে। ক্লিয়ার? বিদ্রোহের স্থান যদি দেখি ঢাকা, মালদা, বর্তমানে যেটা ঢাকা রয়েছে, মালদা, দিনাজপুর, মনমোহন সিংহ, ফরিদপুর, কোচবিহার, এগুলো হচ্ছে বিদ্রোহের স্থান। পরবর্তী বিদ্রোহের কথা যদি বলি সেটা হচ্ছে 1783, সেটা হচ্ছে রংপুর বিদ্রোহ। এর বিদ্রোহের নেতৃত্ব কে দিচ্ছে, রংপুর বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে শেখ নুরুল উদ্দিন হবে, হ্যাঁ, নুরুল উদ্দিন আর হচ্ছে দয়ারাম শীল, এরা দুজন বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে। কোথায় হচ্ছে? রংপুর, দিনাজপুরে এখানে বিদ্রোহ হচ্ছে। 1817 সাল যদি দেখি, এটা হচ্ছে কি পাইক বিদ্রোহ, বা এটাকে আমরা খুর্দা বিদ্রোহ বলি, পাইক বিদ্রোহ বা ক্ষুদ্রা বিদ্রোহ। নেতৃত্ব কে দিচ্ছে? বিদ্যাধর মহাপাত্র নেতৃত্ব দিচ্ছে, আর হচ্ছে বক্সি জগৎবন্ধু, উড়িষ্যাতে হচ্ছে এই বিদ্রোহ। ক্লিয়ার? নেক্সট আরেকটা ছোট্ট ফর্দ রয়েছে, 1820 সালে একটা বিদ্রোহ হচ্ছে, তার নাম হচ্ছে কোল বিদ্রোহ। এছাড়াও আরও অনেক বিদ্রোহ রয়েছে, অনেক হয়েছিল, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই নিয়ে আসা হয়েছে। এরপরে এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে আরও বিদ্রোহ পাওয়া যেতে পারে, পাওয়া যাবে না এমনটা না, তো যখন পাওয়া যাবে তখন আপনাদের ওই নোটসে ইনক্লুড করতে হবে। আর সেলফ নোটস কিন্তু প্রত্যেককে বানাতে বলছি, যে কোনো দিন সেলফ নোটস আপনাদের কাছ থেকে চেয়ে নেওয়া হবে। সময়কাল হচ্ছে 1820, কোল বিদ্রোহ। ক্লিয়ার? 1820 বিদ্রোহ যেটা হচ্ছে সেটা হচ্ছে কোল বিদ্রোহ। এখানে কারা কারা ছিল? ওই যে বুদ্ধ ভগত, এটা ভগত হবে, ভাস্কর হয়ে গেছে, বুদ্ধ ভগত, তারপর জগন্নাথ সিং বা জগন্নাথ ভগতও বলা যায়, জগন্নাথ ভগত, বুদ্ধ ভগত, জগন্নাথ ভগত, সুই মুন্ডা, হ্যাঁ
হ্যাঁ ভাস্কর চলে এসছে এখানে, দেখো ভাস্করটা হবে না, হ্যাঁ ভগত হবে। কোথায় হয়েছিল? ছোটনাগপুরে হয়েছিল, রঘুনাথ সিং ছিল। তারপর 1823 থেকে 1835-এর মধ্যে যদি দেখি কি চুয়ার বিদ্রোহ। আচ্ছা এটা ভুল দেওয়া, চুয়ার বিদ্রোহটা এরকমটা করবেন 1768 থেকে 1790, এবং দুই ক্ষেত্রে হয়েছে, 1768 থেকে 1790 এবং 1798 থেকে 1799, এই দুটো টাইম পিরিয়ডে হয়েছিল চুয়ার বিদ্রোহ। এবং এখানে যদি দেখি কারা নেতৃত্ব দিল চুয়ার বিদ্রোহে, রানী শিরোমণি, আচ্ছা এখানে এগুলো কেটে দিন, জগন্নাথ সিং, মানে এই জিনিসটাই নিচে আসবে, জগন্নাথ সিং, রানী শিরোমণি, এই দুটোকে আপনারা খেয়াল রাখুন, মেদিনীপুর বাঁকুড়া এখানে হয়েছে। আর নেক্সট হচ্ছে এটা 1855 হবে না, 1800 কত এটা সাঁওতাল বিদ্রোহটা, 1855 যতটা সম্ভব, 55 তো, হ্যাঁ 55, ঠিক আছে 1855 সিধু ও কানুর নেতৃত্বে হয়েছিল এটা। এখানে নেতৃত্ব কারা দিয়েছে? সিধু কানু, চাঁদ ভৈরব এরা দিয়েছে। ভাগলপুর সাঁওতাল পরগনা এখানে বিদ্রোহ হচ্ছে। নেক্সট আর কয়েকটা বিদ্রোহ খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব কে দিচ্ছে বলুন তো? মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব বিরসা মুন্ডা, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে বিরসা মুন্ডা নেতৃত্ব দিচ্ছে। এবং এই বিরসা মুন্ডার যে জন্মদিন আর কি, সেই জন্মদিন উপলক্ষে দেখবেন যারা সাঁওতাল রয়েছেন আর কি, ঠিক আছে যাযাবর রয়েছেন, তারা তো গৌরব দিবস পালন করেন আর কি, গৌরব দিবস, ঠিক আছে গৌরব দিবস তারা পালন করে, হ্যাঁ একদম বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে, যেটা হচ্ছে 15ই নভেম্বর আমরা পালন করে থাকি, 15ই নভেম্বর গৌরব দিবস, এই কয়েকদিন পরেই হবে আর কি। নেই যদি দেখি পরবর্তী আর একটা বিদ্রোহ, সেটা হচ্ছে নীল বিদ্রোহ। এটা মহাবিদ্রোহের পরে হয়েছিল নীল বিদ্রোহটা। নীল বিদ্রোহ কথা যদি বলি তাহলে সেটা হচ্ছে দীনবন্ধু মিত্র, এখানে দেখবেন একটা নাটকও রচনা করেন নীল বিদ্রোহ সম্পর্কে। কি দীনবন্ধু মিত্র, সেটা হচ্ছে নীল দর্পণ, একদম নীল দর্পণ রচনা করছে। আর এর যদি মানে যারা নেতৃত্ব দেয় আর কি, কারা ওই যে বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস। চলুন যা লেখা হয়েছে সব আপনাদের সেলফ নোটসে ইনক্লুড থাকবে আর কি, একটা যেন বাদ না যায়। চলুন তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। 1857 সালের মহাবিদ্রোহ কবে কিভাবে কি হলো না হলো সব আপনাদের A to Z সব আলোচনা করা হয়েছে। যারা সেলফ নোটস বানাতে পারেননি, ক্লাস আপনাদের আপলোড মডার্ন হিস্ট্রি যে প্লেলিস্ট রয়েছে সেখানে চলে যাবে, তো সেখান থেকে আপনারা ক্লাসটিকে পুনরায় দেখে নিয়ে সেলফ নোটস বানিয়ে ফেলবেন। পরবর্তীতে এমসিকিউ যখন হবে এমসিকিউতে আপনাদের থাকতে হবে। শেষের স্লাইডটা আর আপনারা কেউ লেফট করবেন না, এই লিঙ্কে আপনাদের পরবর্তী ক্লাস ভাস্কর স্যারের সেটা হবে আর কি, আপনারা লেফট করার কোনো প্রয়োজন নেই। চলুন কারো কোনো প্রশ্ন? কেউ লেফট করবেন না, এখানে আপনাদের ভাস্কর স্যারের ক্লাস হবে এই লিঙ্ক থেকেই। চলুন তাহলে হিস্ট্রি ক্লাস খেতে খেতে ডিনার করে নিন আর কি, ঠিক আছে ক্লাস চলুক। চলুন এর মধ্যেই করতে হবে, ঠিক আছে। তারপরে তো এখনো এক্সাম আসেনি আর কি, এক্সাম আসলে খাওয়া দাওয়া বলে যেতে হবে আর কি। তখন আমরাও জানি না ক্লাস কত দূর পর্যন্ত যাবে আর কি, 12টা 1টা 2টো তখন তো যাবে আর কি।